সুপ্রিয় জব ফাইটার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমাকে কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যায়। আচ্ছা। আমরা কতজন পার্টিসিপেন্ট এই মুহূর্তে আছি আমি একটু দেখি। ওকে, 16, 25 বা তার বেশি হলে হয়তো বা আমরা শুরু করাটা সঙ্গত হবে। একটা দীর্ঘ সময় পরে আমরা অনলাইন প্ল্যাটফর্মের ক্লাসে যুক্ত হলাম। হয়তোবা শুধু অনলাইন প্ল্যাটফর্মের ক্লাসই নয়, আমরা হয়তোবা অনেকেই পড়াশোনাটাও ওইভাবে করতে পারি নাই, কারণ একটি ভালো পিরিয়ড আমাদের জীবনে এসেছিল। সেই সময়টাতে অনেক বড় একটি পরিবর্তন এসেছে। পরিবর্তন শিক্ষার্থীদের জীবনে, জনগণের জীবনে, রাষ্ট্রের সকলের জীবনে এসেছে। তো আমরা আমাদের স্বাভাবিক ক্লাসের কার্যক্রমে যাওয়ার আগে আমি কনফার্ম হতে চাচ্ছি আমার হোয়াইট বোর্ডটা কি মানে তুলনামূলক কিছুটা ভিজিবল কিনা, সহজে দেখা যাচ্ছে কিনা, কিংবা আমি যদি লিখি সেটা কতটুকু আপনারা দেখতে পাচ্ছেন আমাকে যদি একটু বলতেন। কারণ এটা তো রেকর্ডেড ক্লাস, পরবর্তীতে আপনাদের সংরক্ষণে থাকে, আমার জন্য ভালো হতো। দেখা যাচ্ছে ভালোভাবে? জি স্যার, দেখা যায়। আচ্ছা, কথা বলছিলেন কি অভিজিৎ ভাই? না, না স্যার, আমি আমি ফুয়াদ। ফুয়াদ ভাই, ফুয়াদ ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ স্যার, থ্যাংক ইউ। ফুয়াদ ভাই, কোথায় আছেন এই মুহূর্তে? কোথায় থেকে কথা বলছেন আপনি? স্যার, খুলনা। খুলনা থেকে? আপনি খুলনাতেই থাকেন? জি। খুলনা কোথায় একটু বলবেন? খুলনা সিটি কর্পোরেশন, দৌলতপুর থানা। আচ্ছা আচ্ছা আচ্ছা। যাক, খুলনার যতটুকু জায়গা আমি ঘুরেছি, আমি হয়তো বা সিটি কর্পোরেশনটাকে ওইভাবে চেনার আমার সুযোগ হয় নাই। হুম। এই অভিজিৎ ভাই আছেন এখানে? ফুয়াদ আকাশ ভাই, আসনাদ, অভিজিৎ চৌধুরী আছে তো? কথা বলছেন? তো ঠিক আছে, যেহেতু আমরা একটা দীর্ঘ সময় পরে আবার আমাদের একাডেমিক কার্যক্রমে ফিরতে পেরেছি, আমরা যারা আপনাদের সাথে আছি ইনস্ট্রাক্টর তারাও যেমন, এবং আপনারাও কম বেশি নিজেদের চেয়ার টেবিলে বসতে পারছেন বলে আশা করি। সো ওয়ান বাই ওয়ান ক্লাসগুলো হচ্ছে, আমি নির্দিষ্ট টাইমের মধ্যে ছেড়ে দিব, এরপরে আবার অন্যান্য অ্যাক্টিভিটিস আছে ই স্কোয়ারে। তো আমি আমার একাডেমিক কার্যক্রম কিংবা আমাদের চাকরির পড়াশোনায় যতটুকু জেনারেল নলেজ লেকচার 6 এর জন্য আপনাদের সাথে থাকতে পারবো সেটা শুরু করছি। আজকে সবার প্রথমে আমরা লেকচারটা নিব। লেকচার যে কোর অংশটুকু, অর্থাৎ পুরো লেকচারকে যদি অ্যাসেস করা পসিবল হয়, যে জায়গাগুলো থেকে প্রশ্ন হওয়া স্বাভাবিক, কিংবা এই কনটেক্সট থেকে যে জায়গাগুলো থেকে প্রশ্ন হবে, আমি সেই জায়গাগুলো মার্ক করে দিব। এরপরে ওই বিষয়গুলোর উপর ভিত্তি করে একটি সিনোপসিস টেস্ট হবে। তারপরে অন্যান্য যে বিষয়গুলো যেগুলো আলোচনা করা প্রয়োজনীয় আমাদের আপকামিং এক্সাম গুলোতে, যেটা আসতে পারে, যেটা ব্যাংকের প্রশ্ন হিসেবে সঙ্গত, এবং একই সাথে যেটা পরিবর্তিত পরিস্থিতির আলোকে যে বিষয়গুলো আমাদের জানতে হবে, সেটা আমরা বোঝার চেষ্টা করব, জানার চেষ্টা করব। কেমন? আমি সবাইকে লেকচার হাতে নিতে বলছি। আশা করি আমরা সবাই লেকচার 6 হাতে নিয়েছি। আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে বলেছিলাম আমি যেভাবে কথা বলবো, আমার কথায় চড়ে আপনি লেকচার শিটের প্রত্যেকটি লাইনে বিচরণ করবেন। কোনো জায়গা বুঝতে ব্যর্থ হলে অবশ্যই আমাকে থামিয়ে সে জায়গাটা জিজ্ঞাসা করবেন। আমি শুরু করতে পারি? দু একজন রেসপন্স করবেন। জি স্যার। ওকে, ধন্যবাদ। আমরা 33 পেজে এসেছি। আমরা ডিসকাশন করব কন্টিনেন্টস গুলা সম্পর্কে। মহাদেশের মধ্যে প্রথমে এশিয়া চলে এসেছে। আমরা এশিয়াকে রিং করব। ফার্স্ট লাইন, প্যাসেজের প্রথম যে লাইনটা, এশিয়াকে রিং করে ওয়ার্ল্ড লার্জেস্ট, বিশ্বের সবচেয়ে বড়, এই কথাটাকে আন্ডারলাইন করব। তারপরে একটু সামনে এগিয়ে মোস্ট পপুলাস কন্টিনেন্ট, এটাকে আন্ডারলাইন করব। তাহলে এশিয়া এই শব্দটাকে আমরা যখন রিং করছি, এশিয়াকে যখন আমরা রিং করছি, এইজা, এশিয়া, এটাকে যখন রিং করছি প্যাসেজের শুরুতেই আছে,
তারপরে ওয়ার্ল্ড লার্জেস্ট এবং মোস্ট পপুলাস কন্টিনেন্ট, এটাকে আন্ডারলাইন করব। এরপরে নিচে থাকা যে ছক আছে, এই ছকে আমরা আফগানিস্তানকে রাইট চিহ্ন দিব, কাবুলকে আন্ডারলাইন করব। অর্থাৎ আমরা দেশ এবং তার ক্যাপিটাল, কারেন্সি এবং অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের মধ্যে কোনটি আমাদের ব্যাংকের জন্য সরাসরি গুরুত্বপূর্ণ, যেখান থেকে বারংবার প্রশ্ন হয় বা এই কন্টেন্ট থেকে প্রশ্ন করতে গেলে এগুলোকেই চয়েস করে, সেটাকে আমরা সংক্ষিপ্ত করে নিচ্ছি। আফগানিস্তান রাইট চিহ্ন দিয়েছি, দু একজন রেসপন্স করি। জি স্যার। কাবুলকে আন্ডারলাইন করব, আজারবাইজানকে রাইট চিহ্ন দিব, বাকুকে আন্ডারলাইন করব। পৃথিবীর বসবাসের অনুপযোগী রাজধানী বা শহর হিসেবে আমাদের ঢাকা যেমন চলে আসে, আমরা অনেক সময় বলে থাকি বাংলাদেশের ঢাকু আর আজারবাইজানের বাকু, মানে অ্যাকচুয়ালি ঢাকু বলে তো কিছু নাই, বাংলাদেশের রাজধানী যে ঢাকা সেও যেমন বসবাসের অনুপযোগী হিসেবে প্রথম স্থান করে ফেলে, আজারবাইজানের বাকু সেটাও দ্বিতীয় অবস্থানে চলে আসে। কখনো সে প্রথমে আসে, ঢাকা চলে যায় দ্বিতীয় অবস্থানে। তো আমরা আজারবাইজান রাইট চিহ্ন দিয়ে বাকুকে আন্ডারলাইন করেছি। ভুটানকে রাইট চিহ্ন দিব। আমরা কারেন্সি হিসেবে স্পেলিং যে গুলট্রাম, গুলট্রাম, এটাকে রিং করব। তাহলে ভুটানের যে মুদ্রার নাম, এই গুলট্রাম যে লেখা আছে, গুলট্রাম আমরা স্পেলিং এ বা উচ্চারণে বলবো, আর স্পেলিং এ দেখবো তার পূর্বে একটা দেয়া আছে, এটাকে আমরা রিং করব। কেমন? এবং অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে ডোজোংখাকে রিং করব। তারপর আমরা চায়নাকে রাইট চিহ্ন দিব। ক্যাপিটাল হিসেবে বেইজিং কে আন্ডারলাইন করব, কারেন্সি হিসেবে ইয়ানকে আন্ডারলাইন করব। এরপর আমরা পূর্ব তিমুর বা ইস্ট তিমুর, এটাকে রাইট চিহ্ন দিব, ক্যাপিটাল হিসেবে দিল্লিকে আন্ডারলাইন করব। ওকে, সবাই যাচ্ছে তো একসাথে? জি স্যার। ওকে, ইন্দোনেশিয়াকে রাইট চিহ্ন দিব, জাকার্তাকে আন্ডারলাইন করব। চলে আসবো তিনটা বাদ দিয়ে চলে আসবো জাপানকে রাইট চিহ্ন দিব, টোকিওকে আন্ডারলাইন করব, এবং ইয়েন যে ওদের মুদ্রা সেটাকে আন্ডারলাইন করব, তাই না? বিশ্বের মেগা সিটি, তাই তো? জাপান, আমাদের ঢাকাও যেমনটা, নয়াদিল্লিও যেমনটা। এরপরে আমরা জাপানের নিচে কাজাখস্তানকে রাইট চিহ্ন দিব। ওকে, এটার ক্যাপিটালকে আন্ডারলাইন করব। কুয়েতকে রাইট চিহ্ন দিব, কুয়েত সিটিকে আন্ডারলাইন করব। কিরগিজস্তানকে রাইট চিহ্ন দিব, বিশকেককে আন্ডারলাইন করব। পরের পেজে চলে আসবো দ্রুত, 34 পেজ। মালয়েশিয়াকে রাইট চিহ্ন দিয়েছি, কারেন্সি হিসেবে রিঙ্গিতকে আন্ডারলাইন করব আমরা। মঙ্গোলিয়াকে রাইট চিহ্ন দিব, আমরা ক্যাপিটাল উলান বাটোরকে আন্ডারলাইন করব। মিয়ানমার আমাদের প্রতিবেশী দেশ, খুবই গুরুত্বপূর্ণ আমাদের দেশের জন্য, সেটাকে রাইট চিহ্ন দিব, আন্ডারলাইন করতে বলবো ক্যাপিটাল নাইপিদো। ওকে, এবং মুদ্রা কিয়াত। ফিলিপাইনকে রাইট চিহ্ন দিচ্ছি, ক্যাপিটাল ম্যানিলাকে আন্ডারলাইন করছে। সৌদি আরবিয়াকে রাইট চিহ্ন দিব, ক্যাপিটাল রিয়াদকে আন্ডারলাইন করব। এরপরে তাজিকিস্তান রাইট চিহ্ন, ক্যাপিটাল দুশানবে আন্ডারলাইন। থাইল্যান্ড রাইট চিহ্ন, ব্যাংকক আন্ডারলাইন, এবং তার ডানে থাকা কারেন্সি হিসেবে বাথ, এই বাথকে রিং করব, থাইল্যান্ডের মুদ্রার নাম। টার্কিয়ে রাইট চিহ্ন, ক্যাপিটাল আঙ্কারা আন্ডারলাইন করব। এই অংশটি আমরা শেষ করেছি। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। এরপর আমরা আফ্রিকা, পরের যে অংশ আফ্রিকা সেটা এসেছি, যথারীতি আফ্রিকাকে আমরা রিং করব। কেমন? যে এই মুহূর্তে আমরা যে কথাগুলো বলছি, আমরা আফ্রিকা নিয়ে বলছি এবং আফ্রিকা নিয়ে পড়ছি। এটাকে রিং করার পরে সামনের দিকে এগোতে থাকছি। ওয়ার্ল্ডস সেকেন্ড লার্জেস্ট অ্যান্ড সেকেন্ড মোস্ট পপুলাস কন্টিনেন্ট, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এবং দ্বিতীয় জনবহুল মহাদেশ হচ্ছে আফ্রিকা। এবং আমরা চলে আসছি পরের পেজে, পেজ টার্ন করছি 35 পেজ, 35 পেজ। আমরা কান্ট্রি হিসেবে আইভরি কোস্টকে রাইট চিহ্ন দিব, আবিজানকে আন্ডারলাইন করব। ইজিপ্টকে রাইট চিহ্ন দিব, কায়রোকে আন্ডারলাইন করব। একটু নিচে আসতে থাকবো, 2 থেকে 3টি দেশকে বাদ দিয়ে আমরা ইথিওপিয়াকে রাইট চিহ্ন দিছি, আদিস আবাবা ক্যাপিটাল, এটাকে আন্ডারলাইন করছি। আমরা 4 থেকে 5টাকে স্কিপ করে নিচে নামতে থাকছি, কেনিয়া রাইট চিহ্ন দিব, নাইরোবিকে আন্ডারলাইন করব।
আমরা ব্যাংকের প্রশ্নের ক্ষেত্রে দেখেছি কোনো দেশ তার রাজধানী বা মুদ্রা নিয়ে যদি কোনো প্রশ্ন হয়, ঘুরে ফিরে যে দেশগুলো থেকে হয়ে থাকে, অন্যগুলো আমাদের জন্য না পড়লেও হয়। তারপরে যেহেতু পড়ার বিকল্প নাই, যত পড়বো তত ভালো, চাকরি তত নিশ্চিত, সেক্ষেত্রে সবটাই পড়ার চেষ্টা করব। অ্যাটলিস্ট আমি যেগুলো মার্ক করে দিচ্ছি এগুলো পড়লে ইনশাল্লাহ হবে ব্যাংকার হওয়ার জন্য। আমরা নিচে নামতে থাকছি, কেনিয়ার পরে মরক্কোকে খুঁজে বের করব এবং রাবাত এটাকে আন্ডারলাইন করব। মোজাম্বিককে রাইট চিহ্ন দিব, মাপুতোকে আন্ডারলাইন করব। কেউ বাদ যাচ্ছে না তো? না স্যার। এই মনিরুজ্জামান ভাই, ইয়েস বলেন তো। মনিরুজ্জামান ভাই নাই। ফুয়াদ আকাশ ভাইয়ের ভয়েসটা স্ট্রং। রাকিব হাসান ভাই আছেন আপনি? রাকিব ভাই জি স্যার। আছেন? জি স্যার। পড়াশোনা হচ্ছে ভালো রাকিব ভাই? জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার। কোথায় বসবাস করেন আপনি? স্যার ঢাকাতে স্যার। ঢাকা কোন জায়গাটাতে? আহ, স্যার কুড়িলে। কুড়িল। ডাকাত জি পাহারা স্যার। কেমন দিলেন কয়দিন ধরে? জি স্যার, মোটামুটি ভালোই স্যার। ভালোই। দু একটা ডাকাতকে ধরতে পারছেন? কাছ থেকে দেখছেন যে ডাকাত না কেমন স্যার। হয়? না স্যার, ধরতে পারি নাই। অনেক অনেক বড় বড় গোপ কিনা বা পেছনে দোনলা বন্দুক কিনা, এরকম নাকি স্বাভাবিকই? তো যে ছেলে পেলে গুলা যারা উচ্ছৃঙ্খল হিসেবে ঘুরে বেড়ায় তারাই ডাকাতি করে বেড়াচ্ছে, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, যাই হোক। ওকে, আমরা আমরা মোজাম্বিকের পরে আমরা নাইজেরিয়াকে রাইট চিহ্ন দিতে বলবো এবং আবুজা ক্যাপিটাল এটাকে আন্ডারলাইন করতে বলবো। আমরা সেনেগাল এটাকে রাইট চিহ্ন দিব, ডাকারকে আন্ডারলাইন করব। সিয়েরা লিওন এটাকে রাইট চিহ্ন দিব, ফ্রি টাউনকে আন্ডারলাইন করব, তাই না? সিয়েরা লিওনের দ্বিতীয় মাতৃভাষা হচ্ছে বাংলা, তাই না? এবং ওখানকার অনেক রাস্তাঘাটের নাম বাংলাদেশের অনেক জায়গার নামে নামকরণ। সিয়েরা লিওন। পরেরটা সোমালিয়া, সোমালিয়া রাইট চিহ্ন দিছি, মাগাদিসু আন্ডারলাইন করেছি। সাউথ আফ্রিকা এটাকে রাইট চিহ্ন দিব এবং প্রিটোরিয়া, কেপ টাউন, ব্লেমফোর্টেন সবগুলোকে আমরা আন্ডারলাইন করব। তারপরের পেজটাতে আমরা চলে যাচ্ছি। 36 36 পাতায় তিউনিসিয়াকে রাইট চিহ্ন দিব, তিউনিস আন্ডারলাইন করব। উগান্ডা রাইট চিহ্ন, কাম্পালা আন্ডারলাইন। জিম্বাবুই রাইট চিহ্ন, হারারে আন্ডারলাইন। এ পর্যন্ত ওকে? জি স্যার। ওকে, এই কন্টেন্টে জি যেটা স্যার। আছে সোজা সাপটা ব্যাপার, পড়বো মুখস্থ করব, সেটাকে আমি শর্ট করে দেওয়ার চেষ্টা করলাম। এরপরে আমরা অন্য অংশ, স্যার। এটাকে একটু অ্যানালিটিক্যাল অংশে আমরা যাব। কেউ কিছু বলছি? স্যার। জি স্যার, অভিজিৎ বলছিলাম। স্যার ওই যে সাউথ আফ্রিকার স্যার রাজধানী জোহান্সবার্গ ছিল না? হ্যাঁ, জোহেন্সবার্গ না, না, সাউথ আফ্রিকার প্রশাসনিক রাজধানী, বাণিজ্যিক রাজধানী এবং রাজনৈতিক রাজধানী এখানে আছে, কেমন? আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমরা ইউরোপে এসেছি। ইউরোপের বেলায় আর ডেসক্রিপশনে কোনো মার্ক করছি না, কিন্তু নিচে থাকা যে বক্সে রয়েছে আমরা আলবেনিয়াকে রাইট চিহ্ন দিব, তিরানা আন্ডারলাইন করব। অস্ট্রিয়া রাইট চিহ্ন দিব, ভিয়েনা আন্ডারলাইন করব। জার্মান ব্যতীত একটি দেশ, তাই না, যাদের মাতৃভাষা জার্মানি, সেটা হচ্ছে অস্ট্রিয়া, অ্যাডলফ হিটলারের জন্মভূমি। বেলজিয়াম নিচে আসবো, অস্ট্রিয়ার পরে একটি স্কিপ করে বেলজিয়াম রাইট চিহ্ন দিব, ব্রাসেলস আন্ডারলাইন করব, কেমন? বুলগেরিয়া রাইট চিহ্ন, সোফিয়া আন্ডারলাইন। নিচে চলে আসছি, ডেনমার্ক রাইট চিহ্ন, কোপেনহেগেন আন্ডারলাইন। ফিনল্যান্ড রাইট চিহ্ন, হেলসিঙ্কি আন্ডারলাইন। জার্মানি রাইট চিহ্ন, বার্লিন আন্ডারলাইন। হাঙ্গেরি রাইট চিহ্ন, বুদাপেস্ট আন্ডারলাইন করব। আয়ারল্যান্ড, ডাবলিন আন্ডারলাইন। ইটালি রাইট চিহ্ন, রোম আন্ডারলাইন। লিথুয়ানিয়া রাইট চিহ্ন, ভিলনিয়াস আন্ডারলাইন। ওকে, তারপরে পেজে চলে এসেছি 37। প্রথমে থাকা প্রায় 5টি দেশের নাম বাদ দিয়ে নেদারল্যান্ডস কে আমরা রাইট চিহ্ন দিব, আমস্টারডামকে আন্ডারলাইন করব। নরওয়েকে রাইট চিহ্ন দিব, অসলোকে আন্ডারলাইন করব। পর্তুগালকে রাইট চিহ্ন দিব,
লিসবনকে আন্ডারলাইন করব। একেবারে 7-8টি দেশের নাম রেখে আমরা ইউক্রেনকে রাইট চিহ্ন দিব এবং কিয়েভ এটাকে আন্ডারলাইন করব। তারপরে আমরা নিচে থাকা যে বক্স 37 পেজে আছে নর্থ আমেরিকা। নর্থ আমেরিকার দেশগুলোর মধ্যে 4 থেকে 5টি বাদ দেওয়ার পরে যে কানাডা, এই কানাডাকে রাইট চিহ্ন দিব এবং অটোয়া, এটার ক্যাপিটাল হচ্ছে অটোয়া, এটাকে আমরা আন্ডারলাইন করব। কিউবা রাইট চিহ্ন, হাভানা আন্ডারলাইন। পরে পেজে চলে এসেছি। এখান থেকে খুব বেশি প্রশ্নে আমরা ওইভাবে দেখি না, অ্যাটলিস্ট ব্যাংকের ক্ষেত্রে। সো আমরা যেগুলো প্রয়োজন সেগুলোকেই মার্ক করলে হচ্ছে। পরের পেজে চলে এসেছি 38 পেজ, মেক্সিকো রাইট চিহ্ন, মেক্সিকো সিটি আন্ডারলাইন। একেবারে নিচে থাকা স্টুডেন্ট ওয়ার্কের অংশের মধ্যে সাউথ আফ্রিকা, সাউথ আমেরিকা যেটা, এই সাউথ আমেরিকার দেশ প্রথম যেটা আছে আর্জেন্টিনা রাইট চিহ্ন, বুয়েন্স আয়ার্স আন্ডারলাইন। ব্রাজিল রাইট আর্জেন্টিনা চিহ্ন, কোথায়? সরি আর্জেন্টিনাটা কি নিচের বক্সটাতে? হ্যাঁ ভাইয়া, 38 পেজেরই নিচে থাকা যে বক্স আছে সাউথ আমেরিকার মধ্যে আর্জেন্টিনা প্রথমে, সেটাকে রাইট চিহ্ন দিয়েছে এবং বুয়েন্স আয়ার্স এটার ক্যাপিটাল, এটাকে আমরা আন্ডারলাইন করেছি। কেমন? স্যার পেয়েছি। ওকে। ব্রাজিল রাইট চিহ্ন, ব্রাসিলিয়া আন্ডারলাইন। 4 থেকে 5টি বাদ দিয়ে আমরা প্যারাগুয়েকে রাইট চিহ্ন দিব। আসুনসিয়ন এটাকে আন্ডারলাইন করব। তারপরে পেজে চলে যাব সোজা সাপটা। সম্পূর্ণ পেজটা যেটা ওশেনিয়া মহাদেশ সম্পর্কে বলতে গিয়ে যে বক্সে যতগুলো দেশ আছে শুধু একটি দেশকে রিং করবেন, যেটা প্রথমে আছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াকে রিং করবেন এবং একই সাথে তার ক্যাপিটাল ক্যানবেরাকে রিং করবেন। কারণ অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন, ক্রিকেট সহ বিভিন্ন কারণে আমরা এত বেশি শুনেছি, এটার ক্যাপিটালটা নির্ধারণ করতে গেলে আমরা বিভ্রান্তিতে পড়ে যাই। আর ব্যাংকে বিভিন্ন দেশ বা তার ক্যাপিটাল নিয়ে কোনো কথা বলতে গেলে আমরা দেখি অস্ট্রেলিয়াকে চয়েস করে থাকি। কেমন? সো অস্ট্রেলিয়া, তার ক্যাপিটাল হচ্ছে ক্যানবেরা। এবং এভাবে এই পুরো পেজটাকে আমরা রেখে পরের পেজে চলে যাচ্ছি। পরের পেজ হচ্ছে 40 পাতা, 40তম পাতা যেটা 40 পেজ। এই 40 পেজের পুরো যে অনুচ্ছেদ আছে তার একেবারে নিচের বক্সে মেজর স্টেটস অফ দ্য ওয়ার্ল্ড যে প্রণালীগুলো আছে, এই প্রণালীর মধ্যে প্রথমেই থাকা বাব এল মানদেব, প্রথমটাকে রাইট চিহ্ন দিব। প্রথমটাকে রাইট চিহ্ন দিয়ে এর সামনে লাইন ধরে শেষের যে অংশ, অর্থাৎ যেখানে সেপারেট করার কথা বলা হয়েছে, অর্থাৎ এই বাবেল মানদেব দ্বারা সেপারেট করেছে ওই যে ব্র্যাকেটে থাকা দেশ মহাদেশ এশিয়া এবং শেষে থাকা মহাদেশ আফ্রিকা, অর্থাৎ এশিয়া থেকে আফ্রিকাকে আলাদা করেছে বাবেল মানদেব। আমরা ওই এশিয়া এবং আফ্রিকা এই দুটোর মধ্যে একটা চিহ্ন এঁকে দিব এইভাবে, তাই না? আমরা পাচ্ছি কি? জি স্যার। ওকে, আমরা এটার মধ্যে একটা চিহ্ন করে দেব যে বাবেল মানদেব দুটি মহাদেশকে সেপারেট করেছে, পৃথক করেছে, একটা হচ্ছে এশিয়া আর একটা হচ্ছে আফ্রিকা। তারপরে আরেকটি বাদ দিয়ে আমরা বেরিং স্টেটের কথা আসবো, অর্থাৎ বেরিং প্রণালী। এটা সেপারেট করছে রাশিয়া ফ্রম আলাস্কা, অর্থাৎ রাশিয়ার একটা অঙ্গরাজ্য যেটা একসময় ইউএসএ কিনে নেয়, এখন যেটা ইউএসএ এরই মালিকানাধীন। এই রাশিয়া এবং আলাস্কার মধ্যবর্তী বিভক্তকারী যে প্রণালী, সেটার নাম হচ্ছে বেরিং প্রণালী। আমরা এটাকে রাইট চিহ্ন দিব এবং তারপরে 6 থেকে 7টি স্টেট বাদ দিয়ে আমরা জিব্রাল্টার স্টেট যেটা, জিব্রাল্টার প্রণালী, এটাকে রাইট চিহ্ন দিব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এনি টাইপ অফ কম্পিটিটিভ জব এক্সাম। হ্যাঁ, ব্যাংক নয়, বিসিএস নয়, সবকিছুর ক্ষেত্রে জিব্রাল্টার প্রণালী খুব গুরুত্বপূর্ণ। এটাকে আমরা রাইট চিহ্ন দিয়ে যথারীতি ওই যে সেপারেট যে অংশে করেছে, ইউরোপকে আফ্রিকা থেকে সেপারেট করছে, আমরা ইউরোপ এবং আফ্রিকার মাঝখানে একটা দাগ টেনে দিব যে এই অংশের পরে বেস করে এই স্টেটটা নিয়ে প্রশ্ন করে থাকে। আমি আশা করি ওই পেজটা আমরা লিভ করছি, ওখানে আর কোনো প্রশ্ন থাকবে না। এরপরে 41 পেজে চলে এসেছি, 41 পেজ। এই 41 পেজে এসে ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল বর্ডার্স এন্ড লাইন বলে যে সর্বশেষ অনুচ্ছেদটি আছে বা বক্সটি আছে, ওখানে আসবেন। ওখানে এসে দ্বিতীয় যে বর্ডার লাইনটা, অর্থাৎ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এটাকে রাইট চিহ্ন দিব। দিয়ে আমরা ইন্ডিয়া এবং চায়না এই দুটাকে রিং করব, যে এই অ্যাকচুয়াল কন্ট্রোল সীমা রেখাটি ইন্ডিয়া এবং চায়নার মধ্যেই সেটা বিদ্যমান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক এরপরেই লাইন অফ কন্ট্রোল, এটা ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে। কেমন?
ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে লাইন অফ কন্ট্রোল যখন অ্যাকচুয়াল বলতেছে, ইন্ডিয়া থাকতেছে, এর সাথে চায়না চলে আসতেছে, যে অ্যাকচুয়াল কন্ট্রোলটা ইন্ডিয়া এবং চায়না। আমরা এটা মনে রাখার জন্য কেমন বলতাম যে লাইন অফ কন্ট্রোল নর্মালি ভারতের সাথে বৈরী দেশ পাকিস্তান, তার মধ্যে আর ভারতের সাথে অ্যাকচুয়াল কম্পিটিশন যার সাথে, সেই চায়নার ক্ষেত্রে হবে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। মনে কেউ এমনি রাখতে পারলে ভালো, বাট কোন একটা কিছুর সাথে রিলেট করে মনে রাখাটা ভালো হয়, স্থায়ী হয়। কেমন? এই কারণে আমরা অ্যাকচুয়াল কন্ট্রোলের বেলা ভারতের সাথে অ্যাকচুয়ালি কম্পিটিশন চায়না এটাকে বলি, আর লাইন অফ কন্ট্রোল বলতে ইন্ডিয়ার সাথে আমরা পাকিস্তানকে জুড়ে দিব বা তাদের মধ্যে আছে। এর পরেরটাকে রাইট চিহ্ন দিব, ডুরান্ড লাইন। ডুরান্ড লাইন এটা আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে। রেড ক্লিফ লাইন, এটার বেলায় কি করবেন, ওই যে সেন্টেন্সে থাকা রেড ক্লিফ লাইন, ইন্ডিয়া এবং পাকিস্তান, ইন্ডিয়া এবং পাকিস্তান এই দুটোকে রিং করবেন। করার পরে এই যে ইন্ডিয়া এবং পাকিস্তান, এর পরের যে অংশ লিখছে না, ইট ইনক্লুডস বাংলাদেশ লাইন, এটা বাংলাদেশ লাইনকেও ইনক্লুড করে। কেন করে? বলছে অ্যাকচুয়ালি পাকিস্তান বলতে যে অংশটি ছিল, রেড ক্লিফ যে বিভাজনটা করছে, আপনারা যদি জাফলং এ গিয়ে থাকেন, অনেকে গিয়েছেন, অনেকে ইনশাল্লাহ সামনে যাবেন, আপনাদের দেখলে অবাক লাগবে যে মূল সিলেট থেকে আপনি যখন জাফলং এর দিকে যাচ্ছেন, জাফলং এ পৌঁছানোর আগে প্রায় ৩-৪ কিলোমিটার আগের যে সুন্দর রাস্তা এবং ডান পাশে যে পাহাড়, পুরো পাহাড়টা সবুজে আচ্ছাদিত। পাহাড়ের গায়ে সাধারণত পাহাড়ি গাছগাছালি হয়ে থাকে, যেটা দেখতে সবুজ লাগে। তাহলে সবুজের পাহাড়, তাই না? আবার সেটা বেয়ে কোনো কোনো জায়গা থেকে পাহাড়ি ঢল, যেটা পানি নেমে আসছে, আপনার এত সুন্দর লাগবে, এত ভালো লাগবে। একটু পরে যখন কারো মাধ্যমে আপনি জানবেন এটা আপনার অংশ নয়, এটা ইন্ডিয়ারই অংশ, এটা ইন্ডিয়ার অংশ। রেড ক্লিফ দেশে বিভাজন, যেটা তারা ওই সময় ভারত এবং পাকিস্তান হিসেবে যে বিভাজনটা করেছে, করার সময় ওটাকে ভারতের পাশেই রেখেছিল, এবং ওই ঝর্ণা শেষ হয়ে যেখানে পড়েছে এই পানি রাশির পরে, তারপরে সর্বশেষ দিয়ে যখন একটা জলরাশি, একটা নালা মতো গিয়েছে, ওর ওই পাশ থেকে বাংলাদেশ নির্ধারণ করা। কাজে প্রাকৃতিক সৌন্দর্যের অনেক কিছুই যা ওই অংশে। তারপরে আমাদের বাংলাদেশ যতটুকু সৌন্দর্য আছে তা অনেক ভালো, তাই না? আমরা জাফলং দেখতে গেলে রেড ক্লিফের এই বিভাজনটা খুব ভালো চোখে পড়ে। অ্যাকচুয়ালি উনি বিমানে থেকে কিভাবে জিনিসটাকে ড্র করেছেন, যে কিভাবে 47-এর দেশ বিভাগ হবে, তাই না? 14ই আগস্ট পাকিস্তান, 15ই আগস্ট ইন্ডিয়া, এবং সেখানে কে কতটুকু কিভাবে পেয়েছে। যাই হোক, এটা নিয়ে দ্বিমত আছে, ওটা অ্যাকচুয়াল, কে বলছে না ওটা নিয়ে ডাউট আছে। ওনারা পরে ওই কমিশনের পেপারস গুলো পুড়ে ফেলেছে, সব মিলাই যাই হোক, আমাদের বাংলাদেশ তো আর ওইগুলো পাই নাই। ওকে, আমরা পরে পেজে চলে আসবো, 42 পেজে, 42 পেজে। 42 পেজের প্রথম যে বক্স আছে, এই বক্সের 6 নম্বরে দেখেন ম্যাকমোহন লাইন আছে। ব্যাংকের পরীক্ষার ক্ষেত্রে এই বর্ডার বা লাইন থেকে, শুনছেন আমার কথা সবাই? জি স্যার। মরিয়ম, হাসি আপু, শুনতে পাচ্ছেন কথা? জি স্যার, শুনতে পাচ্ছি। এরপরে কিন্তু সিনপসিস টেস্ট আছে, খুব দ্রুত রেসপন্স করতে হবে। সব কিন্তু এই পড়ার মধ্য থেকে মানে যাচাই হবে। তো সিনপসিস টেস্টটা খুব ভালো করা লাগবে। ওকে আমি স্যার। যেটা বলছিলাম, ব্যাংকের পরীক্ষার ক্ষেত্রে বর্ডার বা লাইনের মধ্যে থেকে ম্যাকমোহন লাইনটা খুব বেশি আসে। তো আমাদের আবার ভাগ্য ভালো, ওই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিল মনমোহন। তো ওই ম্যাকমোহন বললে মনমোহনকে রাখতাম, মানে মনমোহন ফ্রম ইন্ডিয়া। আর যথারীতি এরকম বড় একটা লাইন বা বর্ডার ইন্ডিয়ার সাথে চায়না, এটা সহজে আমরা মনে করতে পারতাম। মানে আপনাদের সময় তো আর মনমোহন নাই, কিন্তু আমি যে উদাহরণটা দিলাম এটা সবসময় মনে রাখবেন, এই ম্যাকমোহন লাইন ইন্ডিয়া এবং চায়নার মধ্যে আছে। কখনো ভুল হবে? না স্যার। ওকে, ধন্যবাদ। কোন একজন হলেও রেসপন্স করছে, আশা করি সবাই করতে চাচ্ছে, কিন্তু সবাই রেসপন্স করলে হতে পারে আমার ফোনটার পরে বাড়তে চাপ পড়তে পারে, তাই 1-2 জনই করছেন, এটাই ভালো। ওকে, স্যার একটা ম্যাকমোহন কোশ্চেন লাইন। করি। হ্যাঁ প্লিজ। স্যার, ম্যাকমোহন লাইন বলতে কি বোঝাচ্ছে, মানে এই শব্দটা দিয়ে কি বোঝায়? আচ্ছা, ম্যাকমোহন, ম্যাকমোহন লাইনটা আমি যেমন রেড ক্লিফ লাইনটা আপনাকে বললাম, যে একটা সীমারেখা নির্ধারণের জন্য যখন একটা কমিশন গঠন করা হয়, যেমন দেখেন অনেক অনেক আগে এদেশের শিক্ষা ব্যবস্থা কেমন হবে, কুদরতে খুদা নামক একজন আমাদের ইন্টেলেকচুয়াল অ্যাসেট ছিলেন এদেশের, ওনাকে কিন্তু দায়িত্ব দেয়া হলো
যে আপনি একটা শিক্ষা কমিশন করে আমাদের প্রাইমারি, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় লেভেলটাতে কোন জাতীয় শিক্ষাক্রম চালু হবে। উনি কিন্তু এদেশের অবস্থা, মেধার ভিত্তি এবং যুগোপযোগী শিক্ষা হলে কোনগুলো নিতে হয়, উনি একটা মানে কি বলবো খসড়া দিলেন। এখন ওই কমিশনটা তো ওই সরকারের একটা কমিশন ছিল, কিন্তু আলটিমেটলি কিন্তু সেটা কুদরতে খুদা কমিশন নাম হয়ে গেল। আমরা যেমন পিএসসির অনেক রিফর্ম শুনি, তখন ওই রিফর্মের নাম হয়ে যায় যে সাদাত রিফর্ম। তেমনি ম্যাকমোহন যে লাইন বা সীমারেখাটা করেছিল, যেটা নিয়ে জটিলতা হচ্ছিল যে এই সীমারেখাটা কতটুকু হবে, কোন দেশের অঞ্চল কতটুকু নির্ধারণ হবে, তখন উভয় দেশ কোনো একটি কমিশনের পরে আস্থা রেখে যখন বলল যে না, আপনি যে সীমারেখাটা নির্ধারণ করে নেবেন, আমি ইন্ডিয়া এবং আমি চায়নাটা মেনে নিতে বাধ্য। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি যে ব্রিটিশ বা আমেরিকান কোনো ইন্টেলেকচুয়াল অ্যাসেটই এই সকল সীমারেখার মধ্যে ইনভলভ হয়ে থাকে। আপনি খেয়াল করে দেখেন, যেহেতু জিকে রিলেটেড, মাইন্ড করেন না, এগুলো কাজে লেগে যায়, বিকজ আপনাদের রিটেন গুলো একটার সাথে আরেকটা এরকম রিলেটেড হয়ে যায়। যেমন দেখেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের যে অবস্থান এবং বহির্বিশ্বে বাংলাদেশের দৃষ্টি এবং মিয়ানমার রোহিঙ্গা ফেরত নেওয়া উচিত, এই মর্মে তৎকালীন সরকারের যে দৃঢ়চেতা বাণী, এর মধ্যে দেখেন কিন্তু একটা কমিশন গঠন করার কথা বলা হলো। এবং ঘুরে ফিরে কোফি আনান, তিনার সম্পর্কে আপনারা জানেন, একজন আফ্রিকান পার্সন ছিলেন, যিনি জাতিসংঘের মহাসচিব ছিলেন। তিনাকে দেখে কিন্তু একটা কমিশন গঠন করা হলো। তখন তিনি কিন্তু পুরো অবস্থার পরে যাচাই করে কিছু রিফর্ম দিয়েছিলেন। তাদের অবস্থাটা কেমন হবে, কত বছর নাগাদ তারা থাকতে পারে, কিভাবে তাদেরকে প্রত্যাহার করতে হবে। এই যে ব্যক্তির নামে যে মিটিংটা, যে সিটিংটা হয়, যে ডিসিশনটা হয়, যে সলিউশনটা হয়, ওই ব্যক্তির নামেই সে জিনিসটার নাম হয়। তো কমিশনের ক্ষেত্রে যেমন ওই কমিশন, আর এই লাইন বা বর্ডার যেটা সীমারেখা করেছে ম্যাকমোহনের নাম অনুসারে, এটা ম্যাকমোহন লাইন। আমি আশা করি মূল অংশের পাশাপাশি আমি লিঙ্কিং কিছু বিষয় আপনাকে বলেছি। ওকে, প্রশ্ন কে করেছিলেন? স্যার আমি সীমা। সীমাপু। সীমাপু, কোথায় থাকা হয় আপনার? স্যার ঢাকা, ঢাকা কোথায়? রামপুরা। রামপুরা। কোনো ধরনের অসুবিধার মধ্যে পড়েন নাই তো এই কয়দিনে? না, পড়া বিটিভি হয়নি। দেখা যায় না। বিটিভি ভবনেও তো মানে ইয়ে হওয়ার কথা, কতটুক কি হলো, কতটুকু ইফেক্ট স্যার পড়লো আগুন দেওয়া হয়েছিল নাকি? স্যার নাকি? তার রামপুরাবাসী মানে বলছে আপনি এটা স্পটে দেখতে দেবে ছিলেন না না? কাউকে। আচ্ছা না আচ্ছা। স্যার, আমার ভাইয়ের বিয়ে ছিল। ও আইসি, ভাইয়ের বিয়ে ছিল, না হলে অ্যাটলিস্ট আপনি ওখানে একটা বড় সড়ো টিভি বা সিসিটিভির কোনো একটা অংশ, কিছু একটা হয়তো বা পেয়ে যেতেন, যে ওর আশেপাশে যেতেন, হয়তো বা ওর পরে ফেরতও দেওয়া লাগতো। ওইটা হয়তো বা আমাদের নৈতিকতা। বিশাল এক বিজয়কে উদযাপন করতে গিয়ে কিছুটা লাইনের বাইরে যাওয়া, সেটা হয়তো বা কোনো একটা বিপ্লবের সৌন্দর্য হতে পারে। আবার সেটা ফিরিয়ে দিয়ে আরো বেশি সৌন্দর্য, যে আসলে এটার জন্যই তো ছাত্র সমাজ। না, ছাত্র সমাজ মানেই হচ্ছে সুন্দর, সুন্দর সৃষ্টি, সুন্দর পরিবেশ, তাই না? আমাদের 60, 70 বা 80 বছরের একটা জীবনকে সুন্দরভাবে উপভোগ করার জন্য আমাদের মধ্যে সেই উপযোগগুলো থাকবে, যে উপযোগ ব্যবহারের মাধ্যমে অন্যের জীবনটা সুন্দর হবে, অন্যরা সুন্দর করে দেখবে, তাই না? এটা হচ্ছে মূলত ছাত্র সমাজের সৌন্দর্য বা মূল বৈশিষ্ট্য। আচ্ছা, আমি ম্যাকমোহন লাইন থেকে একেবারে এই 7, 8 কিংবা 10টি বর্ডার বা লাইন স্কিপ করে আমি 38, 38তম যে অক্ষরেখা সেটাতে রাইট দিতে বলছি। দুই কোরিয়া, সাউথ এবং নর্থ কোরিয়ার মধ্যে যে সীমারেখা, সেই সীমারেখাটা আপনারা জানেন। বিসিএস এ এই ডিটেলসটা লাগে, ব্যাংকে অতটা লাগে না। তারপরে আমার আপু যেমন একটা রেখা নিয়ে প্রশ্ন করলো, ধারাবাহিকতা একটু বলতে ইচ্ছা হচ্ছে। দুই কোরিয়ার মধ্যে যখন যুদ্ধ বাধে, যুদ্ধ শেষে কিন্তু আবার কোরিয়া কি একই কোরিয়া, তার মধ্যে দুইটা অর্গান। তারা বলে না যে যুদ্ধ হয়ে গিয়েছে, আমরা আবার এক হয়েই থাকি। কিন্তু একটি অংশে যেহেতু ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার পৃষ্ঠপোষকতা আছে, আরেকটি অংশের উপর যেহেতু রাশিয়ার পৃষ্ঠপোষকতা আছে, দেখেন দুই অংশ মিলে যুদ্ধের পরে আবার একটি সীমারেখা দ্বারা আলাদা হয়ে গিয়েছে। সাউথ কোরিয়া, যেটা পশ্চিমা বিশ্বের মদতপুষ্ট বা আমেরিকার ছায়াতলে থাকে, আর নর্থ কোরিয়া, কিম জং উং এর নর্থ কোরিয়া, যেটা রাশিয়ান ব্লকের মধ্যে থাকে। সো সেটারও একটা সীমারেখা ওখানে আছে। ওকে, আমরা মেজর স্টক এক্সচেঞ্জ ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ তার নিচের যে প্যাসেজটি, ওটাতে আসতে বলবো। ওখানে প্রথম যে সেন্টেন্সটা শুরু হচ্ছে স্টক এক্সচেঞ্জ, আমি এটাকে আন্ডারলাইন করতে বলছি। ঠিক এরপরে একটু সামনে গিয়ে স্টক মার্কেট অর এ শেয়ার মার্কেট, এটাকে আন্ডারলাইন করতে বলবো। এরপরে
চতুর্থ লাইনের কিছুটা এগিয়ে গিয়ে দ্য ওল্ডেস্ট স্টক এক্সচেঞ্জ, এটাকে যখন আমি রিং করাচ্ছি, দ্য ওল্ডেস্ট স্টক এক্সচেঞ্জ বলতে যখন আমি রিং করাচ্ছি, একটু সামনে গিয়ে লন্ডন স্টক এক্সচেঞ্জকে আন্ডারলাইন করাচ্ছি। তাহলে আমার স্টুডেন্টরা পুরো 6টা বা 5টা সেন্টেন্সের মধ্যে থেকে স্টক এক্সচেঞ্জ বলতে কি বোঝায় সেটা বুঝে ফেলছে। অ্যাকচুয়ালি অতটুকুই লাগবে পরীক্ষার জন্য। আর ওল্ডেস্ট স্টক এক্সচেঞ্জ কোনটি, এটি লাগবে। আর এর পরে যে নিচে বক্সটি রয়েছে, এই বক্সের মধ্যে প্রথম এবং দ্বিতীয়টি, অর্থাৎ নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ। এই যে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ, এটা রিজন মানে কোন অঞ্চলে আছে, ইউনাইটেড স্টেটে আছে, এবং এর মার্কেট প্লেসটা হচ্ছে নিউ ইয়র্ক সিটি। আর তারপরেরটা ন্যাসডাক, এটাকে শুধু রাইটই দিবেন না, এটার পাশে একটি স্টার চিহ্ন দিবেন। অর্থাৎ স্টক এক্সচেঞ্জ থেকে যদি বহির্বিশ্বের প্রেক্ষাপটে কোনো প্রশ্ন আসে, এই ন্যাসডাকের কথাটা বলে, যেটা মার্কেট প্লেস অংশ রিং করাচ্ছি নিউ ইয়র্ক সিটি। এখানে ন্যাসডাক যেটা স্টার চিহ্ন দিয়ে থাকছে, তার ডানে সর্বশেষ যে ডাটাটা নিউ ইয়র্ক সিটি, সেটাকে আমরা আন্ডারলাইন করাচ্ছি। ওকে, আমরা বোরিং হচ্ছে না তো? মাশাআল্লাহ, পার্টিসিপেন্ট না স্যার। ওকে, গুড, গুড রিটার্ন। এই রাকিব ভাইকে তখন পাই নাই। শহীদুল ইসলাম ভাই আছেন? শহীদুল ভাই, শহীদুল ভাই, নামের প্রথম অংশ কিন্তু শহীদ দিয়ে লেখা, সুন্দর নাম থাকা উচিত কিন্তু। তাসমিম আপু, তাসনিম, যেহেতু তাসনিম, তাসনিম আবার এমন একটা ব্যাপার, আমার ইউনিভার্সিটি লাইফে রুমমেট ছিল জিএম তাসনিম। তো এই তাসনিম আবার আমার ক্লাসেরও একটা বান্ধবীর নাম ছিল তাসনিম। তো তাসনিম বা তাসমিম, জেন্ডার মার্ক করাটা ডিফিকাল্ট। তাসনিম, তাসনিম আছেন আপনি? হ্যালো, শারমিন আপু, শুনতে পাচ্ছেন? শারমিন আপু, কি ব্যাপার, আর রেসপন্স করছেন না কেন? শারমিন আপু, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন স্যার? আল্লাহ পাক রাখছে, শুকরিয়া, ভালো। ভাই, কোথায় বসবাস করেন আপনি? স্যার আমি চট্টগ্রামে। চট্টগ্রাম? চট্টগ্রামের কোথায়? মিরেশ্বরায়? না স্যার, আগ্রাবাদে। আগ্রাবাদ, আচ্ছা, আগ্রাবাদ। ওকে, আগ্রাবাদ। আমি ট্রাস্ট ব্যাংকে থাকাকালীন সময় আগ্রাবাদ ব্রাঞ্চে অনেক যোগাযোগ হতো। আর চট্টগ্রামের আমি পাহাড়তলিতে বেড়াতে গিয়েছিলাম। প্রীতিলতা ওয়াদেদার এরকম আমাদের যে বিপ্লবী একটা চরিত্রের কথা আমরা জানি, তিনার যে বসবাসের জায়গা, সেটাও দেখে আসছিলাম, বা পাহাড়তলি রেলওয়ে স্টেশন। তো আপনি কি ভালো আছেন? এই আন্দোলনে আপনার কোনো ইফেক্ট হয়েছে? না স্যার, আলহামদুলিল্লাহ আমি ঠিক আছি স্যার। ভালো আছেন, ঠিক আছে। স্যার ওকে, আপনাকে সবাই ভালো থাকুন। চট্টগ্রামে স্বাগতম জানাচ্ছি। বুঝি নাই। ও, আপনিও চট্টগ্রামের? জি স্যার, আমি চট্টগ্রাম থেকে বলতেছি। কি নাম বলেন তো ভাই আপনার? আমার নাম হচ্ছে পদ্মকুমার শর্মা। শর্মা ভাই, চট্টগ্রামে কোথায় বসবাস করেন আপনি? আমার বাসা হচ্ছে দিনাজপুরে, বাট আমি চট্টগ্রামে থাকি। চট্টগ্রাম থেকে পড়ালেখা করছি ও, চট্টগ্রাম কোথায় পড়েছিলেন? প্রাইভেটে, না, নাম ইউনিভার্সিটি অফ বলেন ক্রিয়েটিভ না। বেঙ্গল, চিটাগাং। ও, ওকে, নাইস। নাম ব- তো বলতে হবে, প্রাইভেট আর পাবলিক যেটাই হোক না কেন, নিজের প্রতিষ্ঠানের নামই বলবেন। আগেও বলা উচিত ছিল, আর অন্তত এই ঘটনার পরে তো প্রাইভেট ইউনিভার্সিটি এক অনন্য উচ্চতায় নিচ্ছে। অনেকেই দুই একজন যারা ভুল করে আমরা অন্যরকম ট্রিট করতাম ভাবতাম, তারাও বুঝিয়েছে সেখানে কি প্রতিভা আছে, সেখানে কারা ক্লাস নেন, তারাও দেশের রিদমটা কেমন বুঝেন, তাই না? সো প্রাইভেট ইউনিভার্সিটি হলো নিজের ইনস্টিটিউশনের নামটি সুন্দর করেই কনফিডেন্স নিয়ে বলতে হবে। ভাই, তাহলে আপনি স্বাগতম জানিয়েছেন, ধন্যবাদ। আমি যাব এক সময়, ঘুরে আসব চট্টগ্রামে। আর কপিল শর্মার পরে আপনি দ্বিতীয় আরেকজন শর্মা ভাই আমার, আমি আপনাকে অবশ্যই পছন্দ ভাই। করলাম। ওকে, নাইস। ভাই, মোস্ট ফেমাস অ্যাওয়ার্ড, অর্থাৎ পেজ 43, এই পেজের মোস্ট ফেমাস ওয়ার্ড বলে মাঝখানে যে হেডিংটা আছে, আমি এই প্যাসেজের পরে একটু সময় আপনাদেরকে দিতে বলবো। অর্থাৎ প্রথম লাইন থেকে একটু আগে এগিয়ে 5 সেপারেট প্রাইজেস,
অর্থাৎ 5টা স্বতন্ত্র পুরস্কার নিয়ে যে নোবেল প্রাইজ হয়েছিল সেটাকে আপনি কিন্তু রিং করতেছেন 5 সেপারেট প্রাইজেস। প্রথম লাইনের একটু এগিয়ে গিয়ে, সরি স্যার পেয়েছি। পেয়েছি, ওকে নাইস। তো প্রথম লাইন থেকে একটু এগিয়ে গিয়ে যেহেতু আমি 5 সেপারেট প্রাইজ পাচ্ছি, ওইভাবে এগোতে থাকবো 1895 কে রিং করা পর্যন্ত। ইন দ্য ইয়ার অফ 1895 এই রিং করব, তাই না? এটা যখন জেনারেটেড হলো, এরপরে ভাই একেবারে শেষের লাইনে চলে আসব 6 সেপারেট ফিল্ড, অর্থাৎ পরবর্তীতে যখন সেপারেট একটি ফিল্ড অ্যাড হলো, তারপরে এটা সম্পূর্ণরূপে 6টি সেক্টরে নোবেলটা দিচ্ছে। এই সেপারেট 6 ফিল্ড মার্ক করার পরে আমরা একটু এগিয়ে গিয়ে 6টা ফিল্ডকে নিচে নিয়ে যাব। কিরকম? আমরা কেমিস্ট্রি আন্ডারলাইন করব, ফিজিক্স আন্ডারলাইন করব, লিটারেচার আন্ডারলাইন করব, মেডিসিন আন্ডারলাইন করব, ইকোনমিক্স আন্ডারলাইন করব, এবং পিস বা শান্তি সেটাকে আমরা আন্ডারলাইন করব, তাই না? শান্তিতে নোবেল জয়ী একজন বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়েছে, তাই না? আমরা জানি তো কত সালে স্যার। নোবেলটা পেয়েছিল, জানি কি? স্যার 2006 সালে। 2006 সালে। গুড। আমরা সচেতন হব সেই তথ্যগুলোর জন্য যেগুলো আমাদের আপকামিং এক্সাম গুলোর জন্য খুব গুরুত্বপূর্ণ। তাহলে 6 সেপারেট ফিল্ড লেখার পরে যখন 6টা ফিল্ড আমরা আন্ডারলাইন করছি, আমরা জানছি এই 6টা থেকে নোবেল প্রাইজ দেওয়া হয়। এর মধ্যে আমরা ব্যাংকের পরীক্ষার ক্ষেত্রে খুব বেশি লক্ষ্য করি আমরা লিটারেচারকে রিডিং করব। অর্থাৎ প্রতি বছর নোবেল দেওয়ার পরে সাহিত্যে যে পড়ছে এটা ভাই কিন্তু অ্যাসেস করা, টাইপকে ফাইন্ড আউট করে ফিল্টার করে ছোট করা, এগুলোর পিছনে আমি সময় দিচ্ছি বলে কিন্তু অতটুকু আমি যেতে পারছি। তো ওটাকে বিনা বাক্যে ধরে নেন যে আসলে এইগুলোই সেই কৌশল। অনেক অনেক জিকে থেকে কম পড়ে কমন পাওয়ার এটাই কি তাহলে মেথড? এভাবে আস্তে 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 ফিল্টার করে সেন্ট্রালাইজ হওয়া, কোন ডাটাগুলোকে অ্যাকিউমুলেট করে নিজের ভেতরে নেওয়া এবং ওইগুলোই পরীক্ষায় পাওয়ার সম্ভাবনা থাকা, কেমন? সো আমরা লিটারেচারকে যখন রিং করব, আমরা ধরবো ব্যাংকের জন্য এই ফিল্ড থেকে প্রশ্ন আসার সম্ভাবনাটা থেকে বেশি। এরপরে ভাইয়া ইকোনমিক্স কে রিং করব এবং শেষে থাকা পিস কে রিং করব, অর্থাৎ 6টা সেপারেট ফিল্ডের মধ্যে আমরা 3টা ফিল্ডকে খুঁজে নিলাম, ঠিক আছে? এরপরে দ্য বুকার প্রাইজ, এই হেডিংটাকে পড়তে গিয়ে জাস্ট তার নিচে থাকা বুকার প্রাইজ ফর ফিকশন, এই ফিকশনকে আমরা রিং করব। দ্যাটস অল, ওকে? আর তার নিচে থাকা যে হেডিংটা আছে দ্য পুলিৎজার প্রাইজ, ঠিক ওইটার নিচে থাকা জার্নালিজম, এটাকে রিং করব। যদিও সেখানে লিটারেচার, মিউজিক্যাল কম্পোজিশন অনেক আছে, বাট আমরা জার্নালিজমের ক্ষেত্রেই দ্য পুলিৎজার অ্যাওয়ার্ডটাকে জেনে থাকি। দ্রুত দ্রুত আসবো কিন্তু 11টায় আরেকটা টিচারের কি যেন ক্লাস আছে, আমাকে একটা টাস্ক দিয়েছে, অসুবিধা নেই, এর মধ্যে আমরা সুন্দর করে যে জিনিসগুলো জানতে চাই বলতে পারবো। আমরা 44 পেজে চলে এসেছি, গেমস অ্যান্ড স্পোর্টস। এর মধ্যে ন্যাশনাল স্পোর্টস যে কথাটা আছে ওইটাকে আমরা রিং করব। ন্যাশনাল স্পোর্টস পাচ্ছি কি? এই জি, স্যার। রুবায়েত আলম ভাই, রুবায়েত আলম ভাই রেসপন্স করেন। রুবায়েত আলম ভাই ফাঁকি দিচ্ছেন আমাকে না নিজেকে? পাচ্ছি না কেন, রেসপন্স করছেন না কেন? এই অতসী আপু, জি স্যার, অতসী আমি আপু। আছি। রুবাইয়াত ও আলম। আচ্ছা, সরি, জি এই স্যার। ভয়েসটা এতক্ষণ পাচ্ছিলাম। থ্যাংক ইউ, গুড রেসপন্স, স্ট্রং রেসপন্স, সাউন্ড রেসপন্স। হাসনা তারা, হাসনা তারা আপু। জি স্যার আছি। ওকে, থ্যাংক ইউ আপু। আপু আমরা 44 পেজে ন্যাশনাল স্পোর্টস এর যে অংশ থেকে আমরা মার্ক হচ্ছে কেন, আমরা দেখছি ব্যাংকের পরীক্ষায় এমসিকিউ এ এই ন্যাশনাল স্পোর্টস একটা টাইপ, এখান থেকে প্রশ্ন চয়েস করে থাকে এবং নিচে থাকা যে বক্স আছে এর মধ্যে আমরা বাংলাদেশকেই প্রথম রাইট চিহ্ন দিব। বাংলাদেশকে রাইট চিহ্ন দিয়ে এটার যে ন্যাশনাল স্পোর্টস কাবাডি, আমরা বলার সময় হা ডু ডু এটা বলে খেলে থাকি বা কাবাডি কাবাডি বলে, তাই না? অর্থাৎ মূল খেলার থিমটা বোঝা যাবে যে একজন সামনের দিকে যেতে যাবে, বাকি সবাই তার পা ধরে তাকে টেনে ধরবে। এটা হচ্ছে আমাদের জাতীয় খেলা, কেমন? এই বাংলাদেশের পরে তারপরে যে ভুটান রয়েছে এটাকে রাইট চিহ্ন দিব। আর্চারি যে এটা ন্যাশনাল স্পোর্টস, এটাকে আমরা রিং করব। ঠিক তার ডান পাশে থাকা আরো একটি কলাম এবং র আছে, সেখানে আমরা ইন্দোনেশিয়াকে রিং করব। আর ন্যাশনাল স্পোর্টস হিসেবে যে ব্যাডমিন্টন রয়েছে এটাকে আন্ডারলাইন করব, করেছি। ঠিক জি এরপরে স্যার। আমরা
ইউনাইটেড কিংডম ইউকে কে রাইট চিহ্ন দিব এবং ক্রিকেটকে আন্ডারলাইন করব। করেছি? জি স্যার। তারপরের হেডিংটাই আমাদের প্রশ্ন, দ্য ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন, ফিফা। এই ফিফা যে লেখা আছে এটাকে রিং করব, যে ফিফা নিয়ে আমরা প্রশ্ন পাই ব্যাংকের, হাতে গোনা দু একটা প্রশ্ন, তার মধ্যে ফিফার পূর্ণরূপ কি ওটাই যেমন একটা প্রশ্ন। এর পরের যেটা ফাউন্ডেড, অর্থাৎ 21শে মে 1904, এর মধ্যে 1904 টুকু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ফিফা কবে প্রতিষ্ঠিত হয়, কবে যাত্রা করে, কবে কার্যক্রম শুরু করে, যেভাবে আসুক না কেন 1904 সালটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আর তার নিচে থাকা যে ল্যাঙ্গুয়েজ, আমরা অ্যালফাবেটিক্যালি যেটাকে বলি EFGS, EFGS অর্থাৎ ইংলিশ, ফ্রেঞ্চ, জার্মান, স্প্যানিশ, এই চারটি হচ্ছে ফিফার দাপ্তরিক ভাষা বা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। আমি বোঝাতে পেরেছি? জি স্যার। ওকে, এরপরে আমরা সরাসরি চলে আসবো যে পেজটিতে, সেটি হচ্ছে 46 পেজ, 46 পাতা। এই 46 পাতায় ভাই সর্বশেষ যে বক্সটি রয়েছে, এই বক্সের মধ্যে দ্বিতীয়টা, দ্য অ্যাশেস, এটাকে রাইট চিহ্ন দিব। ডিটেলসটা জেনে নিব। টেস্ট ক্রিকেট, ইংল্যান্ড এন্ড অস্ট্রেলিয়া, আমরা জানি একটি ঐতিহ্যবাহী বা গৌরবান্বিত টেস্ট ম্যাচ হয়ে থাকে অ্যাশেস, দ্য অ্যাশেস সিরিজ বলে থাকে এটাকে, তাই না? তো এটাকে আমরা রাইট চিহ্ন দিয়েছি এবং ডিটেলসটা জেনেছি। দুটো বাদ দিয়ে ডেভিস কাপকে রাইট চিহ্ন দিব, যেটা টেনিসের উপরে হয়ে থাকে। এই দুটোর সাথে একদম সর্বশেষে থাকা, যেটা সবার লাস্টে রয়েছে, বলে না লাস্ট বাট নট দ্য লিস্ট, এরকম একটি কথা আছে না, এই যে উইম্বলডন ট্রফি টেনিসের ক্ষেত্রে দেয়া হয়, এটাকে স্টার দিবেন। অর্থাৎ এই পুরো অংশ থেকে যদি একটি প্রশ্ন হয়ে থাকে ব্যাংকের MCQ এ, স্পোর্টস এর অংশ থেকে, ট্রফি থেকে, কাপ থেকে, অ্যাওয়ার্ড থেকে, তাহলে এই যে উইম্বলডন ট্রফিটাই হচ্ছে গুরুত্বপূর্ণ সেই প্রশ্নটি। আমি যে কথাগুলো বলেছি দেখেন, স্যার একটা লেকচার, স্যার হ্যাঁ প্লিজ। প্রফিটার আগে কি বললেন? উইম্বলডন ট্রফি বলেছি ভাইয়া, উইম্বলডন স্যার ট্রফি। এটার আগে একটা কি বলেছিলেন? এর আগে তো বলেছিলাম দ্য অ্যাশেস সিরিজ এবং ডেভিস কাপ, আচ্ছা টেনিস ঠিক আছে ম্যান, স্যার, হ্যাঁ। ডেভিস কাপটা আচ্ছা আচ্ছা, ওইটা আমি জাস্ট এই বক্সের মধ্যে তিনটা বলেছি ভাই, এবং এটা আমার পরীক্ষিত একটা লেকচার। আমি যাদেরকে পড়তে বলবো আমার নিজেকে পড়তে হবে, আমার নিজেকে মার্ক করতে হবে কতটুকু গুরুত্বপূর্ণ। সো আমি গদবাঁধা আপনাকে ঠেলেও দিব না, আবার অপ্রয়োজনীয় কথা বলবো না। আমি পুরো কোর অংশটুকু অ্যাসেস করে দিয়েছি, এটা আপনি ভালোভাবে বাসায় দেখবেন। এবং এখনই লিংকে থাকা সিনোপসিস টেস্ট 6 এটাকে নামিয়ে ফেলেন, এখন এটাই পার্টিসিপেট করেন। আমরা এটার পরে 5 মিনিট দেওয়ার পরে আমরা আমাদের আরেকটি অংশে ফিরে যাব, যেটা সেকেন্ড প্লাস মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। ওকে, 10 মিনিট টেস্টের মাধ্যমে এটা শুরু হবে, একটু কুইক করেন এটা। স্টার্ট রাইটিং। স্যার সিনোপসিস ক্লাস তো দেওয়া হয় নাই। কোনটা ভাইয়া? সিনোপসিস ক্লাস তো টেস্ট তো দেওয়া হয় না স্যার। আমি দিয়েছি, মানে দেয় নাই মিস্টার সুমন লিংকে? এটা স্যার যেটা 10 মিনিট টেস্ট ওইটা দেওয়া হয়েছে, সিনোপসিসটা আচ্ছা দেওয়া হয় তাহলে, নাই। ও আচ্ছা, সে যেহেতু জানে আগে 10 মিনিটসটা নেই, আমি কিভাবে তাকে জানাবো তাহলে এখন? কে বলছিলেন কথা আমার সাথে বলেন তো? স্যার অভিজিৎ। অভিজিৎ ভাই, মিস্টার সুমনকে কি কেউ একজন ফোন দিয়ে বলতে পারে যে টিচার বলছে বা ইনস্ট্রাক্টর বলছে আগে সিনোপসিস টেস্টটা দিতে? স্যার আমি স্যার মেসেজ করি এইতে গ্রুপে। আচ্ছা আচ্ছা, এখানে একটু আমার হতে পারে গ্যাপটা আমারই, বিকজ আমি তো নর্মালি 10 মিনিট টেস্ট দিয়ে ক্লাস শুরু করি। তো উনি ভাবছে হয়তো বা ওইটাই করবো, কিন্তু লাস্ট লেকচারটা আমি একটু সিনোপসিস দিয়ে শেষ করতে চাচ্ছিলাম। আচ্ছা, সিনোপসিসটা তাহলে থাকুক। সিনোপসিসটা আমরা যেরকমটা করি, সবাই পার্টিসিপেট করে আমার যে হোয়াটসঅ্যাপ সেখানে অথবা মেসেঞ্জার এই অংশে যেভাবে পাঠিয়ে দেন, আমি আবার দেখবো, যাচাই করে রাইট এবং রং অ্যান্সার বলে দিব। তাহলে যেটা নাই সেটা পরেই আসুক, আমি এই মুহূর্তে 10 মিনিট টেস্টে চলে যাচ্ছি। আমি কি রাইট কাজ করছি নাকি কোনো সাজেশন আছে আপনাদের? জি স্যার, ক্যারি অন স্যার। ওকে, থ্যাংক স্যার ইউ। এই বলেন না সুমন please। ভাইয়া সম্ভবত দিছে, আমার রিয়েক্ট দিছে যে মানে এটা দিচ্ছেন সম্ভবত উনি এখন। আচ্ছা আচ্ছা, দিলে একটু এটা করে ফেললেই ভালো হয়, যখন যেটা দিয়ে গরম দিছেন স্যার, গরম দিয়ে পড়ালাম। দিছেন, দিয়ে দিস, আচ্ছা দিয়ে প্লিজ। দিছেন স্যার। তাহলে আমার আমার প্রত্যেকটা জব ফাইটার ভাই বোন এখন এটার পরে চোখ দিবে, 10টা প্রশ্ন তারা দেখবে এবং আমাকে জানাবে। প্লিজ দেখেন সবাই।
অভিজিৎ ভাই, আপনি কি সিনপসিস দিচ্ছেন না 10 মিনিট টেস্ট দিচ্ছেন? তার সিনপসিস? শিওর সিনপসিসে কি এটা প্রশ্ন সিনোপসিস ছিল? কোথায় দেওয়া হয়েছে? পাচ্ছি না তো। সিনপসিসের ফার্স্ট কোশ্চেন টু দ্য ক্যাপিটাল সিটি অফ অস্ট্রেলিয়া ইজ। স্যার ওইটা আমার স্যার আমি শুরুতেই দিছিলাম, ওইটা যখন ও দেওয়া আচ্ছা হয়েছিল আচ্ছা, তখনই সরি। দিয়ে দিছিলাম স্যার। আচ্ছা আচ্ছা, ওকে জি ওকে স্যার। ওকে। সিনপসিস আমরা বেশি সময় নিব না, যতটুকুর পর আমরা কথা পড়েছি সেটা থেকে সরাসরি 10টা কোশ্চেন। এটা আবার কি ধরনের ফিল্টারিং, যে পুরো প্যাসেজে যতটুকু পড়লে ব্যাংকের জন্য গুরুত্বপূর্ণ সেটার পরে ওয়ার্ক করার পরেও আবার ওইটা থেকে যদি 30টা বা 40টা বা 50টা প্রশ্ন করা সম্ভব হয়, ডেফিনেটলি সম্ভব, এত এত যেহেতু ডাটা শেয়ার এখানে। বাট একজন এক্সামিনার কোন 5টি কোন 10টি প্রশ্ন করতে পারতো, মানে এটা আরো আরো অ্যাসেস করা, আরো ছোট করে নিয়ে আসা, তাই না, ডাউন সাইজ করা নলেজটাকে। তো সেই জায়গাটার বহিঃপ্রকাশ হচ্ছে সিনপসিস টেস্ট। অর্থাৎ এই লেকচার থেকে যদি 10টি প্রশ্ন করা হতো যে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যাংকের জন্য, তাহলে কোন প্রশ্ন 10টি হতো, সেটা হচ্ছে সিনপসিস টেস্ট, তাই না? এর মাধ্যমে আপনার জানাটা আরো পোক্ত হবে এবং কম পড়ে অল্প আয়েসে স্বল্প প্রয়াসে হয়তো একটা ভালো ফল করা সম্ভব এবং জিকের মতো বিষয়কেও পরীক্ষায় কমন ফেলানো সম্ভব। আমরা প্রথম প্রশ্নটা কে পড়ে শোনাচ্ছে আমাদের? অভিজিৎ ভাই পড়ে শোনান তো, ফার্স্ট কোশ্চেন ফ্রম সিনপসিস টেস্ট। স্যার দ্য ক্যাপিটাল সিটি অফ অস্ট্রেলিয়া ইজ কি দিয়েছেন? ক্যানবেরা। ক্যানবেরা, যেটা আমরা বলছিলাম তাই না, যে জি অস্ট্রেলিয়া স্যার। তার অন্যান্য শহরগুলো এত বেশি প্রসিদ্ধ এবং এত বেশি আমাদের মাঝে উচ্চারণ হয়, আমরা অনেকে অস্ট্রেলিয়ার রাজধানী যেটা ক্যানবেরা এটা ভুলে যায়। সো এটা আমরা আজকে নির্দিষ্ট করে জেনে নিলাম যে আমরা যেন কখনোই ভুল না করি। ওকে, দ্বিতীয় প্রশ্নটি কি ছিল অভিজিৎ ভাই বলেন? স্যার নেম অফ দ্য কারেন্সি অফ ভুটান। কি লিখেছি? স্যার এনগালট্রাম। হ্যাঁ, তাহলে আমরা জানি, আমরা শৈশব থেকে ভুল ট্রাম, এটা আমরা জানি ভুটানিজ মুদ্রার নাম, তাই না? আর আমরা জি জানি স্যার। তারা তাদের কোনো বিশেষত্বর কারণে সে স্পেলিংটা দিয়েছে, অ্যানগুলট্রাম আমরা দিয়েছি। তৃতীয় প্রশ্নটি পড়ে শোনান তো আমাকে সাদমান ভাই পড়ে শোনান তৃতীয় জি প্রশ্নটি স্যার। জি স্যার। প্লিজ। ভিয়েনা ইজ দ্য ক্যাপিটাল অফ অস্ট্রিয়া। অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া না তো, তাই না? না স্যার। ভিয়েনা, ভিয়েনা হচ্ছে অস্ট্রিয়া। আচ্ছা, 4 নম্বর প্রশ্নটা পড়ে শোনাবে আমাদেরকে কোন একজন, প্রমীলা পড়ে শোনাক, সেটাই ভালো হবে। প্রমীলা কণ্ঠে, না হাসনাতার আপু, মেহের ইসলাম, ইমা আপু কোশ্চেন নম্বর 4, 4 নম্বরটা পড়ে শোনান। The odd one is চারটা অপশন: হুম লিথুনিয়া, ভিলনিয়াস, হুম। কানাডা, অথবা ফিনল্যান্ড, হেলসিঙ্কি, ইউএসএ, নিউ ইয়র্ক। তাহলে কোনটা অড ওয়ান?
ডিফারেন্ট দেন আদার্স, অন্যদের থেকে অন্যরা একটা মিলবন্ধন করে আছে, বাট ওদের ওই জোড়ার মধ্যে একটা বিষয় আছে যার মধ্যে সিমিলারিটি নাই। অন্যদের যে নেচারটা, যে ক্যারেক্টারিস্টিক্সটা প্রকাশ করেছে কোনো একটি জায়গার বেলায় সেটি নাই। সেটা কি বলেছেন বলেন তো? Sir, Finland. কেন? ফিনল্যান্ড কি বলেছে? Helsinki. হ্যাঁ, আপনি দেখেন না, আমরা যখন কান্ট্রিজ অ্যান্ড হিজ ক্যাপিটাল, দেশ এবং তার রাজধানী পড়িয়েছিলাম, লিথুয়ানিয়া, ভিলনিয়াস, আসলে তো ঠিকই বলেছে তাই না? কানাডা, ওয়াস্টোভা, ফিনল্যান্ড, হেলসিঙ্কি, রাইট? বাট ইউএস এর বেলায় আর নিউ ইয়র্ক না। হ্যাঁ, ওটার আর ক্ষেত্রে এখানে কি হচ্ছে হবে? ইউএস এর ক্যাপিটাল। হ্যাঁ হ্যাঁ, ওই যে ভাইয়া বলে দিয়েছে ওয়াশিংটন, রাইট? তার মানে বোঝাচ্ছে যে এইটা হলে তখন রাইট হতো, বাট নিউ ইয়র্ক যে দিয়েছে, অন্য দেশ এবং তার সাথে যে ক্যাপিটালের কানেকশনটা দেখিয়েছে, চতুর্থর বেলায় এটি ঠিক নয়। এই কারণে এটাকে আপনি অড ওয়ান বলতেন। নো প্রবলেম, গুড ট্রাই। আপনার মাধ্যমে আমরা ব্যাখ্যা করলাম। 5 নাম্বারটা কে পড়ে শোনাচ্ছে? কোয়েশ্চেন 5 ফ্রম সিনপসিস টেস্ট পড়ে শোনাচ্ছে কে আমাদেরকে? রিয়াজুল হাসান, মোহাম্মদ রিয়াজুল হাসান, কালো চশমা পরিহিত যুবক, প্রোফাইল পিকচারে। বলেন তো রিয়াজ ভাই, 5 নম্বর প্রশ্নটা কি? Wimbledon trophy is related to dash sports. কোন স্পোর্টস? Tennis. টেনিস, গুড। রিয়াজুল ভাই, টেনিসে কাকে বেশি পছন্দ হয় রিয়াজুল ভাই? তো ওইভাবে টেনিস দেখা হয় না, তারপর রজার ফেদেরারের খুব ভালো লাগে। রজার ফেদেরার। আর প্রমিলা টেনিস প্লেয়ারের মধ্যে কাকে পছন্দ হয়? তার ওইরকম নামটা মনে আসতেছে না, একটা মহিলা আছে ওই যে মানে সোনিয়া তিনি মির্জা, যেটা খেলতে আর কি খেলতে আমাদের মহিলা এশিয়ান। হয়ে গিয়েছে? না না স্যার, একটা মহিলা আছে না, ইন্ডিয়ান, সোনিয়া মির্জা, ইন্ডিয়ান, নাম মনে সানিয়া আসছে মির্জা। না? সানিয়া মির্জা। আচ্ছা, ভাই তো খুবই ভালো মানুষ। আমাদের সময় তো আমরা টেনিস প্লেয়ার এবং স্পেশালি প্রমিলা প্লেয়ারদের তো খুব বেশি মনে রাখতাম। নিউজ পত্রিকায় তাদের স্যার যখন আমার ফেভারিট হচ্ছে মারিয়া শারাপোভা। মারিয়া শারাপোভা, ওয়াও! শারাপোভার যে মানে পাওয়ার, আমার কাছে মনে হয় ওই টেনিসে যে একটা হিট করে, ওটা যদি কোনো ব্যক্তির গায়ে লাগে ডেফিনেটলি হ্যাঁ হ্যাঁ, খুব একটা ডেঞ্জারাস। রেজাল্ট হয়ে যাবে। নো প্রবলেম। আমরা 6 নাম্বারটা জানতে চাইবো ভাই। 6 নাম্বারটা, 6 নাম্বার প্রশ্ন। মরিয়ম হাসি আপু, মরিয়ম আপু বলেন, কোশ্চেন নং 6। এই দ্রুত। নাই মরিয়ম আপু। মুস্তাফিজ ভাই, মুস্তাফিজ শুনতে ভাই, পাননি? জি হ্যাঁ স্যার। মরিয়ম আপু কথা বলছেন? জি স্যার, কথা বলছিলাম, শুনতে পাননি? হ্যাঁ প্লিজ বলেন। 6 নম্বর প্রশ্নটা পড়ে শুনেন আমাদের। The national sports of Indonesia is badminton. ব্যাডমিন্টন। আপু বলে দিয়েছে, যদিও দেশটির নাম ইন্দোনেশিয়া, কিন্তু সেটা গুডমিন্টন আর নয়, তাই না? ব্যাডমিন্টন, নো প্রবলেম। তাহলে ব্যাডমিন্টন। 7 নম্বর প্রশ্নটা আমি পড়ে শোনাচ্ছি। প্রশ্নে বলেছে ম্যাকমোহন লাইন ইজ সিচুয়েটেড বিটুইন। এবার বলেন তো কি বলছিলাম, ম্যাকমোহনের সাথে কি মিলাতে বলছিলাম? মনমোহন, মনমোহন। ইন্ডিয়া, মনমোহন, সেটা কোন দেশের? ইন্ডিয়া। ইন্ডিয়া, ইন্ডিয়া এবং ইন্ডিয়া চায়না। এবং ইন্ডিয়া এবং চায়না। কোশ্চেন নম্বর 8, প্রশ্নটি ছিল the FIFA was founded on 21st May in কত সালে বলেন তো? 1904. 19, অর্থাৎ আমরা কোর অংশগুলোই আমরা সিনপসিস টেস্টের মাধ্যমে দেখছি। এবং লাস্ট কোশ্চেন, একটি হচ্ছে 9 এবং আরেকটি হচ্ছে 10। 9 নম্বর প্রশ্নটি কি বলছে দেখেন তো। কোশ্চেন নং 9, the stock exchange Nasdaq is located in, কি বলেছিলাম কোথায় সেটা? নিউ ইয়র্ক সিটি। রাইট। The last question, the last question from this synopsis test, এটা পড়ে শোনাচ্ছে দুইজন মনিরুজ্জামান আছে। ওকে,
মোস্তাফিজ ভাই রেসপন্স করে নাই তখন, সাদমান ভাই শহীদুল ভাইকে খুঁজে পাই নাই তখন, সাদমানুল সাদমানুল আলম, আলম ভাই শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। আলম ভাই লাস্ট প্রশ্নটি আমাদেরকে পড়ে শোনান এবং উত্তর বলেন। The world's second largest and second most populous continent is ইজ Africa, আফ্রিকা। ফার্স্ট কোনটা তাহলে? Asia. ডাউট? Sir. আচ্ছা, গুড। তারপরে দেখছিলাম একটু একটু কেমন যেন কথার মধ্যে একটা ডাউট ডাউট ভাই ছিল। এরপরে আমরা চলে No, sir. আসছি। এশিয়াতে মনে হয় 60% পপুলেশন। আচ্ছা, ঠিক আছে, এমনি মজা করলাম, এটা তো ভুল হওয়ার কথা না। সিনপসিস চলে গেল। আমি এবার আসছি আমাদের 10 মিনিট টেস্টে ভাই। সবাই সাথে সাথে 10 মিনিট টেস্টটা নিয়ে ফেলেন, যেটা আগে থেকেই ছিল। হ্যাঁ, এটার উপর খুব কুইক আনসার করবেন এবং এটা থেকে আমরা বাকি ডিটেলসে ঢুকবো আমাদের ক্লাস টাইম পর্যন্ত। কেমন? দ্রুত আনসার করবেন সবাই। অসুবিধা নাই তো আরেকটি টেস্ট দিতে? না স্যার। অভিজিৎ ভাই শুনছেন? জি স্যার, আমি অলরেডি আনসার দিয়ে দিছি। হ্যাঁ, আপনি তো দিয়েছেন। অভিজিৎ ভাই বলেন তো, মানে ক্যামেরায় আমাকে ওই যে অনেক সময় হয় না যে ক্যামেরার খুব কাছাকাছি থাকার কারণে একজন মানুষের মুখ অবয়ব অনেক বড় সড়ো আকারে দেখায় বা দেখতে খারাপও দেখায়, এমনটা কি আমাকে দেখাচ্ছে আপনাদের ওইখানে? না না স্যার, ঠিকঠাকই লাগতেছে। এই একটু হচ্ছে আচ্ছা ওই লেন্সের জন্য আপনার হচ্ছে ফোকাসটা মাঝে মাঝে আপনার বোর্ডের উপর থাকলে, মানে আপনার উপর থাকলে বোর্ডের উপরটা একটু বেশি লাইট হয়ে যায়, এরকম একটু সমস্যা আর কি। এটা তেমন কোনো সমস্যা না, ঠিকই আছে। আচ্ছা আচ্ছা, তারপরে যাক, ওকে ঠিক আছে, ট্রাই করবো, যেহেতু এগুলো একটু রেকর্ডেড ক্লাস, পরবর্তীতে আপনাদের কাজে লাগে, ভালো হোক এটাই। তো 10 মিনিট টেস্টটা অভিজিৎ ভাই দিয়েছে, দেখেছি আমি, এবং বাকিরা আমাকে 2 থেকে 3 মিনিটের মধ্যে করে দিবেন। হ্যাঁ, খুব সুন্দর সুন্দর সহজ সহজ প্রশ্ন সমন্বয়ে 10 মিনিট টেস্ট, এটা আমি দেখতে চাচ্ছি কে কেমন আনসার করে। Good. সুপ্রীতি বিশ্বাস আপু, শুনতে পাচ্ছেন আমাকে? প্রীতি আপু? জি স্যার, শুনতে পাচ্ছি। আপু, এর আগে কি আমরা ক্লাস করেছি? আমি ফার্স্ট সেকেন্ড ক্লাস করছিলাম স্যার, তারপরে আর করিনি। আচ্ছা আচ্ছা, তেমনটাই মনে হচ্ছে আর কি। তো ঠিক আছে, আপনি ভালো আছেন? আপনি থাকছেন কোথায় এখন? কোথায় বসবাস করেন? আমি চুয়াডাঙ্গাতে থাকি স্যার। চুয়াডাঙ্গা না? যশোর চুয়াডাঙ্গা না, যশোর চুয়াডাঙ্গা। আচ্ছা, চুয়াডাঙ্গাতে কেমন হলো আন্দোলনের তাপ, কেমন ছিল সেই দিকটাতে? খুব বেশি আন্দোলন হয়নি স্যার এদিকে। আচ্ছা আচ্ছা, হয়নি নাকি? যতটা হয়েছে আপনি সেটা সেটা টাচ পান না এরকম? খুবই না, সংরক্ষণশীল জায়গায় ছিলেন এমন? মানে খুব স্বল্প পরিসরে হয়েছিল স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার বিভিন্ন অঞ্চল নিয়ে বিভিন্ন কথা থাকে, চুয়াডাঙ্গা নিয়ে আমার কথা হচ্ছে, সেখানকার ইসলামী ব্যাংকে আমার খুব কাছের ইউনিভার্সিটি লেভেলের বন্ধু আছে। ও আমাকে বলছে যে ট্রেনে করে ওর চুয়াডাঙ্গায় যেতে। মানে আমার যশোর থেকে চুয়াডাঙ্গা তো রেলের জন্য খুব নাম দেখি, মানে চুয়াডাঙ্গা স্টেশন, বিভিন্ন লোকজন বলে সেটা। তো ইচ্ছা আছে একসময় চুয়াডাঙ্গায় রেল যোগে যাওয়ার আর কি। হ্যাঁ হ্যাঁ স্যার, অবশ্যই আসবেন। ঠিক আছে, ওকে। আমি এবার সলিউশনে যাচ্ছি। আমাদের 10 মিনিটসটা সবসময় আমাদের কাছে গুরুত্বপূর্ণ এমন একটি প্রশ্ন, 10 মিনিট টেস্টের প্রশ্নটি আমি এমন ভাবে সাজানোর চেষ্টা করি, ঠিক এই মুহূর্তে যদি কোনো একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা বিশেষ করে ব্যাংকিং সেক্টরে হয়ে থাকে, কোন প্রশ্নগুলো তারা চয়েস করে। প্রশ্ন করার ক্ষেত্রে
কোন পুনরাবৃত্তিমূলক প্রশ্ন যেগুলো অতীতে এসেছিল আবার দিয়ে থাকেন, কোনগুলো বর্তমানের সাথে সঙ্গতিপূর্ণ, আর কোন প্রশ্নগুলো সাম্প্রতিকতার ছোঁয়াকে নিয়ে আসে। অর্থাৎ এই যে সমন্বয়টা, এটার পেছনে আমাকে একটা দীর্ঘ কয়েক বছর থাকার কারণে আমি এটাকে অ্যাসেস করে একটি প্রশ্ন করে থাকি। 10 মিনিট টেস্ট এটা ওই সময়ের জন্য গুরুত্বপূর্ণ, সময় চলে গেলেও সেই 10টা প্রশ্ন থেকে 4টি বা 5টি প্রশ্ন সবসময় গুরুত্বপূর্ণ থাকে। বাকি 4-5টি প্রশ্ন যদি 1-1.5-2 বছর পার হয়ে যায়, সেটা তার যৌক্তিকতা হারায় গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে পরীক্ষায় আসার ক্ষেত্রে। কারণ ওটা ওই সময়ের জন্য ভ্যালুটা কমে যায়, প্রবাবিলিটিটা কমে যায় যেটা প্রশ্নে আসবে। সো আমরা যে প্রশ্নগুলো করছি, যেগুলো আপনারা ফেস করতেছেন, এটা ধরে নিবেন আপনার সমসাময়িক পরীক্ষাগুলোকে খুব পরিমাণে সাপোর্ট করবে, কভার করবে। আমাদের 10 মিনিট টেস্টের প্রথম যে প্রশ্নটি, আমি যদি সুপ্রিয়া আপুকেই জিজ্ঞাসা করে থাকি, আপু আমাকে প্রশ্নটি বলবে, প্রথম প্রশ্নটি কি ছিল 10 মিনিট টেস্টের? এই আপু থেমে গেল কেন? হ্যালো, সুপ্রিয়া আপু আপনি শুনতে পাচ্ছেন না? জি স্যার, আমাকে জিজ্ঞেস করছেন, এটা আমি বুঝতে পারিনি। তাহলে বলেন না, আপনি প্রথম প্রশ্নটা কি ছিল? বাংলাদেশের জাতীয় সংসদের নাম কি? আচ্ছা, তাহলে আমাদের যে একটা জাতীয় সংসদ রয়েছে, এটা কি নামে পরিচিত বা এটার নাম কি? আমরা কি উত্তর লিখেছি, আপু কি লিখেছে উত্তর? জাতীয় সংসদ। ব্যাস, এটা নিয়ে কনফিউশনের কিছু নেই, তাই না? জাতীয় সংসদের নামই জাতীয় সংসদ, তাই না? এখন আমাদের দেশের নাম কি, দেশ বলাতে যে বাংলাদেশ বলা যাবে না, এটার কোনো বাধ্যবাধকতা নাই বা অযৌক্তিকতা নাই। কথা হচ্ছে কি, এটা হচ্ছে দুটো আঙ্গিক। যেমন আইন প্রণয়নকারী রাষ্ট্রীয় যে অর্গানটা, যে প্রতিষ্ঠানটা, সেটাকে আমেরিকা যেমন কংগ্রেস নামে চেনে, ইউকে সেটাকে পার্লামেন্ট নামে চেনে। আমরা আমাদের নিত্য নৈমিত্তিক বিভিন্ন ইংরেজির ব্যবহার সহ দাপ্তরিক অনেক জায়গাতে ইউকো যে নামগুলো সম্বোধন করে থাকে, বাংলাদেশে সেটার প্রতিফলন দেখা যায়। আবার পার্শ্ববর্তী দেশ ভারত, ইউএসএ যেমন তাদের ন্যাশনাল অ্যাসেম্বলি যেখানে হয় সেটাকে যেমন কংগ্রেস বলে, ভারতও কংগ্রেস বলে। ইউকে তাদেরটাকে পার্লামেন্ট বলে, আমরাও কি বলে থাকি, পার্লামেন্ট, তাই না? পার্লামেন্ট। আপনি জাতীয় সংসদ বলেছেন, সেটাও ভুল নাই, জাতীয় সংসদ। এই জাতীয় সংসদটাকে পার্লামেন্ট নামে ডাকা হয়। দ্বিতীয় যে প্রশ্নটি, এটা যাওয়ার আগে কিছু ব্যাপার আছে, সে ব্যাপারটা কি? যেহেতু 10 মিনিট টেস্ট হচ্ছে টাইপকে সলভ করে, নির্দিষ্ট কোনো প্রশ্নকে নয়। আমরা ব্যাংকের ক্ষেত্রে দেখেছি হাতে গোনা কয়েকটি দেশের পার্লামেন্টটা ঘুরে ফিরে এসে থাকে বা ওইগুলাই চয়েস করে থাকে। আমরা যেমন প্রথমেই দিব, আপনারা লিখে নিবেন, আমি চেক করব কে কোন ফরম্যাটে লিখেছেন। নরওয়ে, নরওয়ে পার্লামেন্টের নাম হচ্ছে স্টলটিং। দিয়েছি। দ্বিতীয় যে দেশটির দেশ এবং পার্লামেন্টের কথা আমরা বলবো, আমাদের প্রতিবেশী একটি দেশ, নাম হচ্ছে মায়ানমার। তাদের পার্লামেন্টের নাম হচ্ছে পিডাংশু। আমরা হাতে গোনা কয়েকটা, ঘাবড়াবেন না, খুব বেশি দিব না আমি। এরপরে বারংবার পরীক্ষা আসে, ইসরায়েল পার্লামেন্টের নাম হচ্ছে নেসেট। এটাও কি দেখতে পাবেন না উপরে লিখবো? লিখেন স্যার, ওখানে লিখেন। ওকে। জাপান পার্লামেন্টের নাম হচ্ছে ডাইরিউট। অর্থাৎ একটি দেশ এবং তার পার্লামেন্ট, এটা ব্যাংকের জিকের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ টাইপ। এবং এই গুরুত্বপূর্ণ টাইপে আমাদের বাংলাদেশের পার্লামেন্ট রিলেটেড যেমন দুই একটি প্রশ্ন দিয়ে থাকে, এবং একই সাথে হাতে গোনা এই যে 4টি বললাম, এর সাথে আর আরেকটি কেবল বলবো আমি, চারটি জায়গায় আরেকটি বলবো, ডেনমার্ক, তাই না? এটাই ছিল 5 নম্বরটা। এটা হচ্ছে ফোকেটিং।
এই হাতে গোনা কয়েকটি দেশ এবং তার পার্লামেন্টটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আমি আশা করি সবাই এটি তুলে নিয়েছি। সবই পূর্ব তালিকায় যা আছে, অন্তত দেশ এবং পার্লামেন্ট হলে এইগুলা থেকে প্রশ্ন হলে যেন স্যার ভুল 4 না হয়। নাম্বারটা কি ছিল? 4 নম্বরটা আমি লিখেছিলাম জাপান ডায়েট, নিচে লিখেছিলাম জাপান ডায়েট। 4 নম্বর যেহেতু মিস গিয়েছে তাহলে তো 5ও বলবো, তাই তো? ডেনমার্ক। 5 লিখেছি। ও নাইস, ঠিক আছে। আমরা দ্বিতীয় যে প্রশ্নটি, এই দ্বিতীয় প্রশ্নটি অভিজিৎ ভাইয়ের কাছ থেকে শুনি। প্রশ্নটি কি ছিল অভিজিৎ ভাই? স্যার ন্যাটোর বর্তমান মহাসচিব কে? আচ্ছা, ন্যাটোর বর্তমান মহাসচিব কে? আমাদের পূর্ববর্তী একটি ক্লাসে আমরা ন্যাটো সম্পর্কে বলে ফেলেছিলাম, তাই না? যে ন্যাটো সম্পর্কে ঘুরে ফিরে যে প্রশ্নগুলো আসে, হোয়াট টাইপ অফ অর্গানাইজেশনস ইজ ন্যাটো? সিকিউরিটি কাউন্সিল বলি, মিলিটারি অ্যালায়েন্স বলি, যে নামেই বলি না কেন, এটা একটি সামরিক প্রতিষ্ঠান ন্যাটো। ন্যাটোর পূর্ণরূপ কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। পুনরাবৃত্তিমূলক, আবার লিখে সময় নষ্ট করছি না, কারণ পূর্বের ক্লাসগুলোতে তো আছে। ন্যাটো কবে প্রতিষ্ঠিত হয়? বলেছিলাম যে 5টা টাইম, 5টা অর্গানাইজেশন, 5টা ইভেন্ট, যেটা তারিখ সহ জানতে চায়, তার মধ্যে ন্যাটো একটি। 4 এপ্রিল 1949, 1949। কে কথা বলছি? আচ্ছা, তাহলে আমরা ন্যাটোর পূর্ণরূপটা আমরা বলছি, প্রয়োজনে নয় হয় আর একটু বলেই দিই। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন কবে ফর্ম হয়? আমরা বলছি 4 এপ্রিল 1949। আচ্ছা, এবং আমরা বলেছি হোয়াট টাইপ অফ অর্গানাইজেশন, আমরা জানিয়েছি এটা মিলিটারি। অর্থাৎ এটা একটা গুরুত্বপূর্ণ ডাটা, যে এটা মিলিটারি বা সিকিউরিটি অ্যালায়েন্স। ওকে, হেডকোয়ার্টার কোথায় এটার? ব্রাসেলস। ব্রাসেলসটা কোথায়? বরিশালের কোনো জায়গা? স্যার বেলজিয়াম। ও, বেলজিয়াম। আমার আমার কর্মজীবনের প্রথম কর্মটি ছিল 13 সালে বনানীর প্রাইমেশা ইউনিভার্সিটিতে। তো সেখানে অনেকের সাথে পরিচিত হচ্ছিলাম আমি। আমি নাম, কোথায় পড়াশোনা, কি করি, বা মানে কোথা থেকে এসেছি, দেশের বাসা কোথায়, এটা ছিল একটা ফোকাল কোশ্চেন সবারই, মানে আমার দেশে কিনা, আমার অঞ্চলের কিনা। তো ওখানে কয়েকজন পরিচয় দিল, বললো, এর মধ্যে এক বড় আপু এত ভাবগম্ভীর্য নিয়ে উত্তর দিল যে তার দেশের ভাষাটা হচ্ছে ব্রাসেলস। তা আমি বললাম যে ব্রাসেলস, আমি বুঝতে পারছিলাম না যে একটা ইউনিভার্সিটির এই পর্যায়ে চাকরি করবে যাকে দেখতে বাঙালি মনে হচ্ছে, আবার বিদেশ হলেও সেই দেশটা এমন, বেলজিয়াম, ব্রাসেলস, সেটা কি করে হয়? পরে উনি মজা করে বললেন যে আসলে আমার দেশের ভাষাটা বরিশালে। বরিশালকে আমি বোধহয় এর আগে ক্লাসে বলছি, এটা প্রায় ক্লাসে বলি আর কি, যে খুব মজার ছিল ওই সময় ঘটনাটা, যে বরিশালকে তিনি ব্রাসেলস বলছিল। আরো মজা করে বলছিল যে উনার হাজবেন্ডের সাথে যখন পরিচয় হয় কারো, তখন উনি ওইভাবে বলে যে উনাদের দেশের ভাষাটা হচ্ছে ক্রোল্যান্ড। তো এই যে ক্রোল্যান্ড শুনতে মনে হয় খুব ভালো কোনো জায়গা বা বিদেশের কোনো জায়গা, বাট বুঝে উঠতে পারে না এটা কোথায়। পরে একটু ভেঙে যখন জিজ্ঞাসা করে এটা আসলে কোথায়, তখন বলে আসলে এটা পিরোজপুরের কাউয়ার চর। তো কাউয়ার চর, এটাকে আমরা ক্রোল্যান্ড বলি, ক্রোল্যান্ড, তাই না? নিজের জায়গাটা। তো ব্রাসেলসটা বেলজিয়ামে, এটা আমি বলেছি। আমাদের প্রশ্নের উত্তর এখনো শেষ হয়নি। আমরা যেটা প্রশ্ন করেছি মার্ক রুটে, তাই না? যিনি বর্তমান সেক্রেটারি জেনারেল অফ ন্যাটো, এই যে মার্ক রুটে, উনি কোন দেশের বলেন তো? নেদারল্যান্ড। তাহলে আমরা দেখছি ন্যাটোর সেক্রেটারি জেনারেল যিনি, যখনই নির্বাচিত হয় সেটা খুবই গুরুত্বপূর্ণ হয়। পরবর্তী কেউ নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত সেটা আমাদের পরীক্ষায় বারংবার এসে থাকে। তাহলে ন্যাটোর এই 14তম যে সেক্রেটারি জেনারেল মার্ক রুটে, তিনাকে আমরা জেনে নিলাম। কেমন? আমরা কেউ ভুল করব না।
ন্যাটো, এবং ন্যাটোর বর্তমান মেম্বার কত? অভিজিৎ ভাই বলেন তো, ন্যাটোর মেম্বার স্টেট কতটি? স্যার 32। হু ইজ দ্য লাস্ট মেম্বার? শোনেন নাই অভিজিৎ ভাই? স্যার ফিনল্যান্ড। শিওর? কে বলছে? একজন প্রমিলা কণ্ঠ বললো। স্যার এই জিনিসটা বুঝলাম না, মার্ক রুটেটা কি? আমি একটু আমরা তো প্রশ্নে ছিলাম, প্রশ্নে আমাদের কি ছিল বলেন? আপনি প্রশ্ন থেকে হারিয়ে গিয়েছেন? বলছে কি স্যার, হ্যাঁ, ন্যাটোর আমি একটু বর্তমান হারিয়ে গেছি। মহাসচিবকে, মহাসচিবকে, এই যে সেক্রেটারি জেনারেল মহাসচিব, এটাকে এই মার্ক রুটে, নেদারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার, তিনি যে বর্তমান ন্যাটোর মহাসচিব নির্বাচিত হয়েছেন বা 14তম মহাসচিব হয়েছেন, এই উত্তরে যাওয়ার আগে আমরা ন্যাটো সম্পর্কে একটু ভেঙে নিলাম, বিকজ এটা তো আমাদের কোর ম্যাথমেটিক্স না। জিকে মানে কি, যেটা বিষয়ে দু একটি কথা জানানো সেটাও আগে জানাই নিতে হয়, কেমন? সো আমরা ন্যাটো সম্পর্কে দু একটা বেসিক কথা যেটা পরীক্ষায় বারংবার আসে বা আসবে, সেটা বলে সর্বশেষ আমরা প্রশ্নের উত্তরে গিয়েছিলাম। Mark Rutte is a person. He is the acting Secretary General of NATO. What is the full form of NATO? North Atlantic Treaty Organization. কবে প্রতিষ্ঠিত হয়, হেডকোয়ার্টার কোথায়, এই সকল কথাগুলো আমরা বলেছি। বোঝাতে পেরেছি আপু? জি স্যার। ওকে, আমরা তৃতীয় প্রশ্নে চলে যাচ্ছি। থার্ড কোশ্চেন। স্যার লাস্ট মেম্বার কি স্যার ফিনল্যান্ড নাকি সুইডেন স্যার? সুইডেন। জি। ওকে, এখন ওই জায়গায় প্রশ্ন করে আমি দাঁড়িয়েছিলাম। ওকে, নো প্রবলেম। আমরা পরেরটা যাচ্ছি ভাই। আমি আমি উত্তরে যাওয়ার আগে প্রশ্নটা জানতে চাচ্ছি। প্রশ্ন কি বলছে দেখেন, পর্বতমালা বলছে না ভাই? জি স্যার। দীর্ঘতম পর্বতমালা। ওকে, পর্বতমালা তো মালা বলছে, আমার আপু আরো সুন্দর করে বলে দিল যে এটা হচ্ছে দীর্ঘতম পর্বতমালার কথা বলছে। অর্থাৎ আমরা প্রশ্নে যাওয়ার আগে আমরা বলছি এই যে মাউন্টেন রেঞ্জ বা পর্বতমালা, এই পর্বতমালার কনটেক্সটটা কিন্তু ওয়ার্ল্ড পার্সপেক্টিভে হয়। এই ওয়ার্ল্ড পার্সপেক্টিভে পর্বতমালা আমরা বলছি, এর মধ্যে বলছে কি যখন লং দিয়ে প্রশ্ন হবে, অর্থাৎ LONGEST, অর্থাৎ লং, আমরা জানি লং এর বাংলা হচ্ছে দীর্ঘ, দৈর্ঘ্য, অর্থাৎ অনেক দূর গিয়েছে, তাই না? এরপরের কথাটা হচ্ছে লার্জ, LAR, এবং এটা সুপারলেটিভ ফর্ম, লার্জেস্ট, লংগেস্ট, লার্জেস্ট। এরপরে যদি হাই, উচ্চতা, HIGHEST, হাইয়েস্ট, অর্থাৎ এই পর্বতমালা বা মাউন্টেন রেঞ্জ, এটার প্রশ্নটা যখন বিশ্বের প্রেক্ষাপটে হয় তখন তিনটা টাইপের প্রশ্ন হয়। আমরা ভেঙে ভেঙে সুন্দর করে উত্তরটাকে মাথায় রাখি না বলে, গদবাঁধা পড়ে চলে যায় বলে, ঘুরে ফিরে যখনই আসে আমরা ভুল করি। কি কারণে আমাদের আন্দিজ পর্বতমালার কথা বলবো, কি কারণে আমরা আল্পসের কথা বলবো, কেন হিমালয়ের প্রসঙ্গ আসবে, এই জিনিসটা একদিন পরিষ্কার হয়ে নেওয়া ভালো। তাহলে চাকরির জীবনে যতবারই সে ক্যাটাগরি থেকে প্রশ্ন দিবে ভুল হবে না। আমরা যখন লং এর কথাটা, দীর্ঘ কথাটা বলে দিচ্ছি, আমরা জানছি কি যে আন্দিজ পর্বতমালা যেটা 7,000 কিলোমিটার পথ অতিক্রম করে গিয়েছে, তাই না? সাউথ আমেরিকার এটা। তো আমরা যে আন্দিজ, এই আন্দিজের কথাটা আমরা লংগেস্টের বেলায় লিখবো। আন্দিজ পর্বতমালা কতটুকু পথ গিয়েছে? 7,000 কিলোমিটার পথ গিয়েছে। যখন লার্জ দিয়ে বলবে তখন আমরা আল্পসের কথা বলবো, কারণ লার্জ বলতে কি, এটা 1200 কিলোমিটার ব্যাপ্তি জুড়ে ছড়িয়ে বৃহদাকার প্রকাশ করেছে, তাই না? এটা যেমন কোথাও সরু কোথাও মোটা, কিন্তু এককভাবে এতটা পথ চলে গিয়েছে। তাই লং কথাটা থাকলে, লং কথাটা থেকে দীর্ঘকে প্রকাশ করলে, দীর্ঘকে প্রকাশ করলে আন্দিজ থাকছে, আর লার্জ বলে বৃহদাকার অবস্থান বোঝাতে চাচ্ছে বলে আমরা আল্পসের কথা বলছি। আর যখন উচ্চতা নিয়ে প্রশ্ন আসবে, উচ্চতা, তখন HIMALYN, এই যে হিমালয়, আমরা অনেকে হিমালয়ের কথা বলি যে তুমি হিমালয়ের মতো মহান উঁচু, তাই না? এই হাইটনেস নিয়ে বললে আমরা
উত্তরে দেব হিমালয়। হিমালয় এমন একটি পর্বতমালা, এমন একটি উঁচু পর্বতমালা, সে কিন্তু ইন্ডিয়া, সে নেপাল, পাশের দেশ ভুটান, আবার একটি দেশ মায়ানমার, ভুটান, মায়ানমার এবং অলসো পাকিস্তান, এতগুলো দেশ জুড়ে হিমালয় অবস্থিত। এবং আমরা খেয়াল করে কি দেখেছি, স্যার আসলে এই মায়ানমারও আছে? হ্যাঁ হ্যাঁ আছে, মায়ানমারেও অংশ বিশেষ হিমালয়ের আছে। হ্যাঁ আমি এই চায়নাতে নাই কথাটা স্যার? সরি, চায়নাতে নাই? না না, এই 5টা হিমালয়ের মূল অংশ জুড়ে মূলত ইন্ডিয়া, নেপাল, ভুটান, মিয়ানমার, পাকিস্তান। ওকে, এরপরে যদি সামান্য বা অংশ বিস্তার থাকতে পারে সেটা আরো সূক্ষ্ম করে জানা। সো আমি স্ট্রং ভাবে বলবো না যে চায়নাতে অংশ বিশেষ নাই, কিন্তু হিমালয়ের সাথে এই অঞ্চলগুলোরই অববাহিকা জড়িত। আর এটা নিয়ে বলতে চাচ্ছিলাম যে আসলে যে এই ক্যাটাগরি থেকে ব্যাংকে প্রশ্ন চয়েস করে বাংলাদেশ ব্যাংক অফিসারে হাইয়েস্ট তো হাইয়েস্ট, সেকেন্ড হাইয়েস্ট নিয়েও প্রশ্ন করছিল, which one of the second highest mountain range in the world? তখন পাকিস্তানের ওই কারাকোরাম অঙ্গরাজ্যের K2। K2 হিসেবে তারা যেটাকে চেনে, সেটাই ছিল আমাদের ওই সময়কার উত্তর। আমি কি বোঝাতে পেরেছি যে এটা তাহলে শুধু একটি বা 90টা টাইপের উপরে যখন দক্ষতা চলে আসবে, শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, তখন আমরা দেখবো যে আমাদের প্রশ্ন কমন আসা শুরু করেছে। ওকে, তো আমরা একটা টাইপ দিয়ে কিছুক্ষণ কথা বললাম। আশা করি এইভাবে যদি একটু ধরে ধরে বাসায় পড়েন, দেখবেন যে খুব ভালো লাগা কাজ করবে। এক সময় একটা পরীক্ষা আপনি দিচ্ছেন নিজে নিজে, অথবা পরীক্ষার হলে আপনার মনে হতো আমি 25টা জিকের মধ্যে 12টা পারছি, কিছুদিন পরে দেখছেন 18টা পারছে, খুব ভালো লাগা কাজ করবে। কিছুদিন পরে দেখবেন আপনার 22টা হচ্ছে, মানে আরো ভালো লাগা কাজ করবে যে একসময় আমার কতটা হতো এটা আমি গুনতাম, এখন আমি গুনছি আমার কতটা হচ্ছে না। আমি মার্ক করে যখন পড়ছি, যেটা আমার হয় না সেটা রেড মার্ক, যেটা হয়ে যায় সেটা ব্ল্যাক মার্ক। মানে কি সারা বইয়ের মধ্যে অল্প কিছু রেড আছে, পরে ওই রেড গুলো থেকে যখন পড়ছি আর সলভ করছি যে না কোনটা এখন আমার দেখা মাত্র হয়, বেশি কষ্ট করা লাগে না মনে আনতে, তখন ওই রেড এর পরে আবার ব্ল্যাক তুলে দিচ্ছি যে না তুমি এখন আর রেড নয়, এরকম করে একটা প্রস্তুতি হয়। ঠিক আছে, আচ্ছা আমরা পরের যে প্রশ্নটি, কোশ্চেন নম্বর 4, এটা আমরা বলবো। এটা আমাদের একজন পড়ে শোনান তো, সীমা আপু আপনি পড়ে শোনান তো। সীমা আপু, সীমা আপু নাই? সীমা আপু, স্যার 4 নম্বরটা ইয়েস 4 নম্বরটা। বাংলাদেশের বর্তমান অথবা 25তম প্রধান বিচারপতি কে? তাহলে কোশ্চেনের মধ্যে কিন্তু তমটা বলে দেয়া হয়েছে, যিনি বর্তমান তিনি কততম? 25তম। হ্যাঁ, ভদ্রলোকের নাম জানতে চেয়েছি। সৈয়দ রেফাত আহমেদ। ওকে, সৈয়দ রেফাত আহমেদ বাংলাদেশের খুব প্রেস্টিজিয়াস একটি পোস্ট হচ্ছে প্রধান বিচারপতি, তাই না? এই প্রধান বিচারপতি হিসেবে 25তম প্রধান বিচারপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সৈয়দ রেফাত আহমেদ, তাই না? একজন অক্সফোর্ড ইউনিভার্সিটি জেনারেটেড প্রোডাকশন। অবশ্যই বাংলাদেশের বিচারাঙ্গনে প্রকৃত বিচার বলতে যেটাকে বোঝায় আমরা তার মাধ্যমে দেখব বলে আশা করি। আমরা এই প্রশ্নটা যেই টাইপকে নক করছে সেই টাইপটাকে যদি আমরা ধরতে চাই, আমরা বলবো কি বাংলাদেশে, বাংলাদেশে কত সালে? 2024 সালে কোন সরকার হয়েছে ভাই বলেন তো? অন্তর্বর্তীকালীন। আমরা জ্যামিতিতে অনেক সময় অন্তর কথাটা শুনি না, অন্তর মানে মাঝখানের পার্থক্য, ভাগ, দুটোর মাঝে, তাই না? সেটাই তো অন্তর। অনেক সময় মনে হয় যে বুক পিঠের মাঝখানে একটা হৃদয় থাকে বলে সেটাকে হয়তো বা অন্তর বলে। এই যে অন্তর্বর্তীকালীন সরকার, আগে একটি সরকার ছিল, সামনে আরেকটি সরকার আসবে, মাঝখানে আমরা দেশের পরিস্থিতির কারণে একটি সরকার গঠন করেছি, এটার নামই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, অর্থাৎ প্রধান উপদেষ্টা। আপনি প্রধান বিচারপতি পড়িয়ে ফেললাম, বাট প্রধান উপদেষ্টাও তো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই প্রধান উপদেষ্টা কে ভাই?
ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাই জন্মটা কত সালে বলেন তো? বেশি ডিটেল দরকার নেই, মাথা ঘুরে যাবে। 1940। গুড। তাহলে উনি জুন মাসে জন্মগ্রহণ করলো 1940 সালে। আমি আর বেশি কষ্ট দিব না যে খুব বেশি পড়তে হবে, এটা সেটা একেবারে সব সূক্ষ্মভাবে জানতে হবে, এত বেশি হুজুগে কোনো বিষয় সম্পর্কে আতঙ্ক তৈরি করে ফেলা, এটা আমি অভ্যস্ত না, আমি পারিও না স্টুডেন্টদের এরকম ভয় দিতে। সো যতটুকু না জানলে নয় অতটুকুই বললাম, বাদ বাকিটুকু সময়ের পরিক্রমায়, টিভির মানে দর্শনে, পত্রিকার পাতা, সবকিছু আপনাকে বাকিটা জানিয়ে দিবে। আর শুধু একটা অংশ আমি এখানে বলবো ভাই, নোবেল অ্যাওয়ার্ড যেটা আমার অভিজিৎ ভাই বলছে, এটা কত সালে পেয়েছি ভাইয়া? স্যার 2006 সাল। 6 সালে। আচ্ছা, এই নোবেল অ্যাওয়ার্ডের সাথে আমরা আরেকটা অ্যাওয়ার্ড কে অ্যাড করবো, সেটা হচ্ছে আমেরিকান প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড। ওকে, আরেকটা অ্যাওয়ার্ড কে অ্যাড করব, মার্কিন কংগ্রেশনাল অ্যাওয়ার্ড। অর্থাৎ আমি 3টে অ্যাওয়ার্ডের নাম কেন লিখলাম ভাই? 3টে অ্যাওয়ার্ডের নাম লিখলাম এই কারণে, এটা 9 আর এটা হচ্ছে 10। ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রী সমমর্যাদার। তিনি কত সালে জন্ম নিয়েছেন? প্রধান বিচারপতি কে হয়েছে? বাংলাদেশের এই সকল নতুন পরিবর্তনগুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আপকামিং এক্সাম গুলাতে। এরই ধারাবাহিকতায় আমরা ডক্টর ইউনূসের বিভিন্ন জিনিসগুলো জানবো, কিন্তু যে জিনিসটা সুনির্দিষ্ট করে জানা দরকার আমরা সেটা নিয়ে কথা বললাম। তেনার জন্মটা নিয়ে কথা বললাম, নোবেল পুরস্কার কবে পান কথা বললাম। একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ মর্যাদার যেটা বেসামরিকদের দেওয়া হয় সেটা হচ্ছে মার্কিন কংগ্রেশনাল গোল্ড মেডেল, দ্যাট ইজ অ্যাওয়ার্ড। এই অ্যাওয়ার্ডটা 10-এ পান। তার পূর্বে যে প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড সেটা 9-এ পান। কথা হচ্ছে এই 3টি অ্যাওয়ার্ড সারা পৃথিবী জুড়ে পেয়েছিলেন। এখন পর্যন্ত যারা পেয়েছেন, পূর্বে পেয়ে যারা পৃথিবী ত্যাগ করেছেন অর্থাৎ মারা গিয়েছেন, এই টোটাল জীবিত 11 জন না স্যার? না, এই জীবিত এবং চলে যাওয়া এরকম টোটাল ভাইয়া হচ্ছে 12 জন। আর এই 12 জনের মধ্যে একজন কে ভাইয়া? ডক্টর মোহাম্মদ ইউনূস। রাইট, যার কথা আমরা বলতে চাচ্ছি, ডক্টর মোহাম্মদ ইউনূস। অর্থাৎ এই বিষয়গুলো আমরা একটু গুরুত্ব রাখবো। একজন ব্যক্তি সম্পর্কে হয়তো বা খুব বেশি বিস্তারিত জানতে চেয়ে কোনো প্যাটার্নের প্রশ্ন আসবে এমনটা আমরা ভাবছি না, এমন প্ল্যাটফর্ম আমরা দেখি না। আমরা তো দেখেছি যে আমাদের প্রিলি, আমাদের রিটেন, আমাদের ভাইভা কেমন হয়, সেখানে যতটুকু কোর বিষয় জানতে চাওয়া হয় সেই বিষয়টাই আমি বলেছি। 5 নম্বর প্রশ্নটা একটু দ্রুত বলবো। 5 নম্বর প্রশ্নটা আমাদের পড়ে শোনাবে ফুয়াদ ভাই, আপনি পড়ে শোনান 5 নম্বরটা। কোশ্চেন নাম্বার 5 from 10 minute test। ফুয়াদ ভাই, এই শুনছি না ফুয়াদ ভাই? নাই, ফুয়াদ ভাই নাই। জি স্যার, আমার একটু নেটের সমস্যা ছিল, শুনতে পাইনি স্যার, আরেকবার একটু বলবেন? আচ্ছা ঠিক আছে ফুয়াদ ভাই, আমি আপনার কাছ থেকে কোশ্চেন নাম্বার 5টা আশা করছিলাম, একটু পড়বেন আবার যদি উত্তরও বলেন। কি হলো? স্যার, পাকিস্তান বাংলাদেশকে কত সালে দাপ্তরিকভাবে স্বীকৃতি দেয়? আচ্ছা, কত সালে কি এটা লিখেছি? মোস্ট প্রবাবলি স্যার 1975-এ স্যার। 75-এ? আমার না, ওই সময় তো মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুরো পরিবারকে। স্যার, সিমলা চুক্তি হয়েছিল মেবি 72 কি 73, মেবি অথবা হ্যাঁ, 75 এরকম। তারপরে স্যার আমাদের এতটুকু মনে আছে যে সিমলা চুক্তিতে বাংলাদেশকে পাকিস্তান স্বীকৃতি দিছিল। আচ্ছা, মূলত 22শে ফেব্রুয়ারি 1974, অর্থাৎ 75-এর আগের বছরই স্বীকৃতিটা তারা দেয়। ঠিক আছে, আমরা 1974 মনে রাখবো।
যে 22শে ফেব্রুয়ারি 1974, এবং এটা কোন টাইপকে হিট করতেছে, নক করতেছে, সেটা আমরা দেখব। বাংলাদেশকে স্বীকৃতি দেয়া, স্বাধীন বাংলাদেশ হিসেবে মেনে নেয়া, এই স্বীকৃতিতে প্রথম কে ছিল, দ্বিতীয় কে ছিল, মুসলিম রাষ্ট্র কে ছিল, তাই না? সমাজতান্ত্রিক কে ছিল? অর্থাৎ পাকিস্তান যাদের কাছ থেকে স্বাধীনতা নিয়েছি তারাও কবে স্বীকৃতি দেয় সেটাও যেমন আমাদেরকে জানতে হচ্ছে। এর সাথে প্রথম দেশ হিসেবে আমরা ভুটান। ভুটানের নামটা জানবো, দ্বিতীয় দেশ হিসেবে ভারতের নামটা জানবো। এই জায়গাতে আমাদের যে কনফিউশনটা তৈরি হয়, বাংলাদেশের লিবারেশন ওয়ারে ভারত সর্বাত্মক সাহায্য করেছিল তাহলে তারাই, কিন্তু দাপ্তরিক যে স্বীকৃতি, মোস্ট প্রবাবল পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে স্বীকৃতিটা দেয়া হয় সেটা কাগজ কলমে দেওয়ার ক্ষেত্রে আগে ভুটান দিয়েছিল, তারপরে ভারত দিয়েছিল। কেমন? আর প্রথম মুসলিম দেশ হিসেবে আমরা জানবো কোন দেশের নাম, ইরাক। এবং সমাজতান্ত্রিক দেশ হিসেবে আমরা পূর্ব পোল্যান্ডের জার্মানি। কথা জানবো। জি, স্যার পূর্ব জার্মানি না? ও হ্যাঁ সরি, এটা পূর্ব জার্মানি, সমাজতান্ত্রিক দেশ পূর্ব জার্মানি। এবং এর সাথে আরেকটা দিব, প্রথম লাস্টে কি লিখেছেন? বুঝি নাই, স্যার বুঝতে লাস্টে পেরেছি। কি লিখেছেন? এটা হচ্ছে পূর্ব জার্মানি। অর্থাৎ ভাই, দেশের যুদ্ধ স্বাধীনতা এই প্রসঙ্গটা কখনোই পুরাতন হবে না। যতই আমরা রিভার্ট করি, সামনে যাই, ওই যে পাকিস্তান থেকে যে 1971-এ যে স্বাধীনতাটা, সেই সময় যে ঘটনাটা, কার কি অবস্থানের স্বীকৃতি, সেখানে আমরা হাতে গোনা এই যে পাকিস্তান কবে দিয়েছে এটাকে জানার মাধ্যমে একটা টাইপে আমরা ইন করছি, প্রথমকে, দ্বিতীয়কে, মুসলিমকে, সমাজতান্ত্রিক, এবং প্রথম আফ্রিকান দেশ হিসেবে আমরা কার সেনেগাল। নাম বলবো ভাই? সেনেগাল। সেনেগাল। ওকে, প্রিয়াঙ্কা চোপড়ার গাল নয়, এটা হচ্ছে সেনেগাল, মনে থাকবে। ওকে, পরের প্রশ্নটা পড়ে শোনাচ্ছে আমাকে। পেজে প্রথমে হচ্ছে শুধু অভিজিৎ ভাই, মাহফুজা শাম্মী, শাম্মী আপু, পেয়েছি। শাম্মী আপু বলেন পরের প্রশ্নটা, 6 নম্বরটা পড়ে শোনান দ্রুত। কোশ্চেন ভাইয়া নাম্বার 6। সরি, এটা আমি মনিরুজ্জামান ভাই, এটা হচ্ছে আমার ওয়াইফের আইডি। আহ হ্যালো ভাই, নুরুজ্জামান শুনতে না পাচ্ছেন? মনিরুজ্জামান? মনিরুজ্জামান মনিরুজ্জামান। মনিরুজ্জামান ভাই, চাকরি পেলে কি আবার ওয়াইফের ওই সাইনটাই দিবেন আপনি? ভাইয়া আমার ওই ফোন থেকে লগ ইন হচ্ছিল না আর কি, এই জন্য হচ্ছে ও ওয়াইফের দিক। আচ্ছা আচ্ছা, না আমি একজন কলিগকে পেয়েছি, আর তার নাম ছিল হচ্ছে রুবেল আহমেদ। তো সে জি। যে সাইনটা করতো আমি বুঝতাম না। আমি 2 বছর চাকরি করার পর একদিন তাকে জিজ্ঞাসা করছি যে তুমি কি সাইন দাও, এটা তো মনে হয় না কোনো দিক থেকে রুবেল আহমেদের কোনো দিকে যাচ্ছে। তখন সে এটা বললো যে আসলে আসমা হতে আমার পারে ওয়াইফের সাইন তো নাম। ভাইয়া, এটা সাইন তো আর আলটিমেটলি কোনো কিছু নাই, অনেক না, সময় ওরা এটা বইয়ের নাম বুঝা দিয়ে যাওয়ার দেওয়া যায়। মতো, হ্যাঁ জি। বোঝা যাওয়ার মতো। পরে আমি শুনলাম যে উনি হচ্ছে সাইন করতেছে আসমা লিখে, পরে বললো আচ্ছা। যে আমি ওয়াইফকে খুব ভালোবাসি তো আমি আসমার নামটা সাইন আকারে লিখি আর কি। হ্যাঁ, তো আবার এটা আর এমনও কি। মজা করলাম ভাই, সিরিয়াস জি ভাই। নো প্রবলেম ভাই। আপনি পড়ে শোনান, নুরুজ্জামান ভাই পড়ে শোনান 6 নম্বর প্রশ্নটা। আচ্ছা, ভারতের সেভেন সিস্টার্স ভুক্ত 3টি রাজ্যের নাম। বলেন প্লিজ। জি। এটা হচ্ছে আসাম, মেঘালয়, ত্রিপুরা। আসাম, মেঘালয়, ত্রিপুরা। ত্রিপুরা। আচ্ছা, আমি এখন ভাইয়ের এই কথাটি থেকে যে যেতে চাচ্ছি ওই জায়গাটাতে, কোন জায়গাটাতে, সেটা হচ্ছে আমাদের যখন দিক নির্ণয় করতে বলে আমরা সবার শুরুতে উত্তর লিখে দিই, উপরে উত্তর আর নিচে অপোজিট, তার অপোজিট যেটা দক্ষিণ, এই হচ্ছে উত্তর আর দক্ষিণ। এরপরে পূর্ব পশ্চিম বলতে যাচ্ছে, তো তাহলে পূর্ব কথাটি হচ্ছে ডানে, আর অটোমেটিকই তার উল্টো পাশে হচ্ছে পশ্চিম। আমি জানি আপনারা অবশ্যই খুব স্মার্টলি এগুলো জানেন, উত্তর, দক্ষিণ, পূর্ব, পূর্ব, পশ্চিম। এই যে উত্তর পূর্ব সাইড, এই উত্তর পূর্ব সাইড কার উত্তর পূর্ব সাইড ভাই? এটা হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়ার মূল ভূখণ্ড থেকে একটু দূরে এই উত্তর পূর্ব সাইডে 7 সিস্টার, 7টি অঙ্গরাজ্য রয়েছে যারা বোনের মতো।
একজন আরেকজনের থেকে ডিপেন্ডেন্ট, বাট জিওগ্রাফিক্যালি, পলিটিক্যালি, সোশ্যালি সব দিক থেকে তাদের কালচারটা কিন্তু স্বতন্ত্র, বাট ডিপেন্ডেন্সিটা তাদের কানেকশনে আছে। আবার একইভাবে তারা ভারত থেকে একটু দূরে, অর্থাৎ মূল সাহায্য সহযোগিতা, বেঁচে থাকার সহায়তায় তারা পরস্পর যত আগে আসে, ভারত থেকে সেটা যেতে সময়টা বেশি লাগে। কেমন? এই সেভেন সিস্টার যেটা ভারতের উত্তর পূর্ব অংশে গঠিত, এই সেভেন সিস্টারটি মূলত চায়না, অবশ্যই বাংলাদেশ এবং অবশ্যই মিয়ানমার। ভাই খেয়াল করে দেখছেন? তাহলে সেভেন সিস্টার্স কিন্তু ওরা কার কার সাথে যুক্ত? কাদের জি সন্নিকটে? স্যার। চায়না, বিডি, বাংলাদেশ, মিয়ানমার। এই 7টি অঙ্গরাজ্যই হচ্ছে সেভেন সিস্টার্স। এখন এই সেভেন সিস্টার্স থেকে তো আগাগোড়াই গুরুত্বপূর্ণ ছিল প্রশ্ন আসতো। তারপরে আপনারা অলরেডি বুঝতে পারছেন যে রাজনৈতিক বিভিন্ন কারণে সেভেন সিস্টার যে একটা ম্যাটার হয়ে দাঁড়িয়েছে, তাই না? যে দেশের অধীনে তার জন্য, আবার প্রতিবেশী অন্য দেশগুলোর অধীনেও, যে একটু মানে কি বলবো এটাকে, একটু ভয়ের কারণ হয়, সে কারণটা নিয়ে যেমন অন্যরাও কিছু বলতে পারে, বলার সুযোগ থাকে, আবার যার ঘরের অংশ সেও বেশ সেটা নিয়ে উদগ্রীব থাকে। এই যে আমি ম্যাপে দেখালাম এই 7টি অঙ্গরাজ্য, এই 7টি অঙ্গরাজ্য আমরা বলে থাকি অমি, মেত্রেয়, মনা। অমি, আমেত্রেয়, মনা। এটা আমরা কেন বলি? আমরা অঙ্গরাজ্যের অতে কি বলে থাকি ভাই? অরুণাচল। মিতে কি বলি ভাইয়া? বলেন তো কেউ একজন। মিজোরাম। ভেরি নাইস, মিজোরাম। আতে কি বলবো ভাইয়া? আসাম। আসাম। মেতে? মেঘালয়। মেঘালয়। মুছে দিয়ে লেখাটাই ভালো হবে, বড় বড় করে দেখেন তো, যে একজন হয়তো বা লিখছে, একটু লিখে নিতে পারেন। আমরা তো এটার ক্যাপিটাল জানি। অভিজিৎ ভাই, অরুণাচলের ক্যাপিটালের নাম কি বলেন তো? সরি স্যার, জানি না। ইটানগর। এখনই এখনই লিখে রাখেন, অরুণাচল ইটানগর। স্যার মিজোরাম, ইটানগর। হ্যাঁ ইটানগর, ইটানগর। আবার অনেকে ইটকে আবার ইটা মনে করেন, তো ওই ওই ইটা না, আবার ওখানে গেলে যে ইট পাটকেল খাবো এমনটাও না। তারপরে হচ্ছে আইজল, মিজোরাম। মিজোরামেরটা কি? আইজল। আসাম, দিশপুর। তারপরেরটা কি আছে? মেঘালয়। মেঘালয়টা তো আমরা খুব ভালো জানি, কোনটা বলেন তো? শিলং। শিলং। নাইস, ওকে। তাহলে আমরা অমি পেয়ে গিয়েছি, রাজ্য এবং তার ক্যাপিটাল পেলাম। মিতে মিজোরাম, পেলাম আইজল। আতে আসাম, পেলাম দিশপুর। মেতে মেঘালয়, পেলাম হচ্ছে শিলং। তাহলে আমাদের এই মে পর্যন্ত গেছে। আশা করি সবাই লিখছেন। জি স্যার। এরপরে ভাইয়া, এর পরেরটা হচ্ছে আমরা পাচ্ছি ত্রিপুরা। মনা, মতে পাচ্ছি কি ভাইয়া? মণিপুর। মণিপুর। ওকে। আর নাতে, লাস্ট নাতে ভাইয়া? নাগাল্যান্ড। নাগাল্যান্ড। তাহলে বাকি 3টে আরো অঙ্গ যে রাজ্য রয়েছে, ত্রিপুরা, আমরা জানি ত্রিপুরা বা ওই আগরতলা ষড়যন্ত্র মামলার কথা আমরা জানি, আমরা আগরতলা লিখে ফেলবো এখানে। মণিপুরের হিসেবে ইম্ফলের কথাটা ময়ফল, ইম্ফল এটার কথাটা আমরা জানি, এবং নাগাল্যান্ড সেটা হচ্ছে কোহিমা, ওকার হয়ুষি ময়াকার। এই সেভেন সিস্টারের অঙ্গরাজ্য আমাদের এমসিকিউ এর প্রশ্ন বলেন আর রিটেন বলেন, এবং জিওগ্রাফিক্যালি আগামী দিনগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে এই সেভেন স্যার সিস্টার্স। লাস্টেরটা কি লিখেছেন? কোহিমা লিখেছিলাম, কোহিমা। অর্থাৎ আমরা 10 মিনিট টেস্টের নামে শুধু একটি প্রশ্নই পড়বো তা না, একটি প্রশ্নের মাধ্যমে লিঙ্কিং যে বিষয়গুলো শেষ করে রাখা ভালো, যেগুলো আমাদের পরীক্ষার জন্য লাগবেই, এবং একবার পড়লেই বাকি পরীক্ষাগুলো ভালো হতে থাকবে। কেমন? আমরা 7 নম্বর প্রশ্নটায় চলে যাচ্ছি, ভেরি কুইক।
7 নম্বর প্রশ্নটিকে পড়ে শোনাচ্ছে, দরকার নেই। আদিবাসীদের জন্য যেটা সাংস্কৃতিক কেন্দ্র আছে, আপনারা অবশ্যই ঢাকা থেকে যে এনা বা বিভিন্ন পরিবহনগুলো ময়মনসিংহে যায়, ওখানের স্ট্যান্ডে নামিয়ে দেওয়ার পরে জাজিরা জানজার বলে একটা বাস ডাকতে থাকে। খুবই লক্ষ্যচক্ষর বাসগুলো, এখন চেঞ্জ হয়েছে কিনা জানি না। ওই বাসগুলোতে উঠলে দুপাশের গ্রামীণ বিভিন্ন দৃশ্য দেখতে দেখতে আপনি পৌঁছে যাবেন সেই বিরিশিরি দুর্গাপুর নেত্রকোনাতে অবস্থিত এটা। এই বিরিশিরি হচ্ছে আদিবাসীদের সংস্কৃতি ঐতিহ্য নিয়ে একটি একাডেমিক বা কালচারাল সেন্টার করা হয়েছে, একাডেমিক সেন্টার করা হয়েছে। ওখানে ঘুরে আসবেন। শুধু ওইটা ঘুরলেই হবে না, ওখানে আপনি যে ওই জায়গায় পৌঁছালেন, এটা ময়মনসিংহ থেকে রওনা দেওয়ার আগে ওখানকার মানুষ জানবে যে 5টা সদস্যের একটা টিম যাচ্ছে, 3টি বালিকা 2টি বালক, তাদের মাথার চুল কম বা গায়ের রং এমন। মানে কি, আপনার সম্পর্কে ময়মনসিংহ থেকে ওই জাজিরা জাঞ্জার যেতে 1.5 ঘন্টার মধ্যে ওখানের লোক জেনে বসে থাকতেছে। অর্থাৎ ময়মনসিংহ ওই স্টপেজে ম্যান রয়েছে যারা ওই যাত্রীগুলোকে দেখে বলে দিচ্ছে যে বিরিশিরি কারা যাচ্ছে, এবং কেন ওরা আগেতে জেনে বসে আছে, ওরা আবার বাইক নিয়ে বসে থাকবে যে স্যার যাবেন চীনামাটির পাহাড়, নীল পানির ঝর্ণা। মানে পানির তো একটা রং আছে, যদিও বলা হয় ওয়াটার হ্যাজ নো কালার অফ ইটস ওন, বা কালার না শেপের কথা বলে আমি জানি না, ভুলে যাচ্ছে হয়তো বা। মূল কথা যে পানির মানে আকাশের যে প্রতিফলনটা সম্পূর্ণ পানির মধ্যে ওই কালারটা দেখা যায়। আবার পাশের যে পাহাড়টা ওটা হচ্ছে চীনামাটির পাহাড়। এইগুলো দেখার জন্য যেতে হয়। কোথায় এত কথার বলার কারণ? কারণ হচ্ছে আদিবাসীদের যে সংস্কৃতি কেন্দ্র, ওই উত্তরটি হচ্ছে কোথায় ভাইয়া? বিরিশিরি নেত্রকোনা। বিরিশিরি। এটা একটা উপজেলা বা থানায় অবস্থিত, এটা একটা দুর্গাপুর, জানাই দিয়ে আর কি। তারপরে সেই জেলাটা আমার ভাইয়া যেটা বলতেছে নেত্রকোনা। আর ব্যাকগ্রাউন্ডে যা যা বললাম এগুলো কিন্তু বিভিন্ন প্রশ্নের উত্তর। হ্যাঁ, চীনামাটির পাহাড় কোথায়, নীল পানির ঝর্ণা কোথায়, আদিবাসী সাংস্কৃতিক কেন্দ্র, এগুলো আমাদের জানতে হবে। ওকে, 8 নম্বর যে প্রশ্নটি, ভেরি কুইক, আমরা 8 নম্বর প্রশ্নটি, মোছা লাগছে না, এটা এখানে না বুঝতে হবে। 8 নম্বর প্রশ্নটি এটা পড়ে শোনাবে। আচ্ছা, কত ক্লাসে? মাহফুজের সামনে মেহেরিন ইসলাম, মেহেরিন আপু রেসপন্স করেন। নাই, জেনার করতেছে জি এখন। ভাইয়া। ও আছেন, প্লিজ বলেন তো 8 নম্বর প্রশ্নটি। ফুল ফর্ম প্লিজ। অফ ইবিন। ইবিনের পূর্ণ রূপটা কি, তাই তো? জি। কি লিখেছি বলেন তো, আপনি খাতায় কি লিখেছেন? বলুন তো। পারিনি। আচ্ছা, গুড। সবচেয়ে ভালো লাগে কেউ যখন অকপটে স্বীকার করে আমি পারিনি, কারণ ওটাই আমার উত্তম সুযোগ তাকে কিছু জানানোর বা শেখানোর। কেমন ভাই? এই যে আমরা যখন ম্যানুয়াল পর্যায় থেকে ভার্চুয়াল একটা জায়গায় কোন একটি মার্কেট, একটা বিজনেস হাব, একটা ইনফরমেশনের হাব খুলতে পারছি, আমরা বলতে সেখানে ইলেকট্রনিক, এই জিনিসটা আমরা অটো বলবো। মিনস ইলেকট্রনিক, তাই না? এইটুক তো কমন, যেখানে সেখানে মানে কম বেশি এটাই হয়। এরপরে আসে বিন। এই বিন হচ্ছে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। আমরা এটা পূর্ণভাবে লিখছি, বিজনেস আমার লেখা পচা হতে পারে, আপনারা সুন্দর করে লিখবেন। আইডেন্টিফিকেশন বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, এটাকেই বলা হচ্ছে বিন, তাই না? বিভিন্ন বিষয় থেকে বিন এসেছে। এই যে বিনটা আমি আপনাদের পড়িয়ে ফেললাম, ব্যাংকার হতে গেলে আমাদের যে বিষয়গুলো লাগছে তার মধ্যে যে বিনও আসে, এটাও আপনার মাথায় আনতে হবে। এবং ইলেকট্রনিক বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, একজন ব্যবসায়ীর একটি স্বতন্ত্র পরিচয় নাম্বারটা যখন ইলেকট্রনিক মাধ্যমে লেনদেন হচ্ছে, ব্যবহার হচ্ছে, সেটাই বিন হিসেবে বিবেচিত হচ্ছে। এটা যেমন একটি নির্দিষ্ট প্রশ্নের উত্তর, কিন্তু আমি যে বলছি আমি সবসময় টাইপ সলভ করব। এই টাইপটা সলভ করতে গেলে যে প্রশ্নটি আপনার জানতে হচ্ছে, তো ওটা কমন বললাম ইলেকট্রনিক,
এর পরেরটা আসছে ভাই টিন। ই টিনই বলেন আপনি, শুধু টিনই বলেন, ইতে তো বুঝে ফেলছেন যে কি বলবো। এই যে ট্যাক্স, ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন, ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার। বুঝতে পারছেন কোন সিরিয়ালে এই প্রশ্নটি আসছে? এবং ব্যাংকের ক্ষেত্রে এই সকল সিরিয়ালের প্রশ্ন কখনো স্টপ হবে না, পুরাতন হবে না। দিন গেলে আরেকটা কিছু বাড়বে, কমবে না। আর ওই বাড়তি জিনিসটাও পড়তে গেলে এই যে বেস যে তথ্যগুলো, এগুলো আপনাকে জেনে সামনে যাওয়া লাগবে। গরজ দিয়ে হলে আপনাকে ক্লিয়ার হয়ে যাওয়া লাগবে যে বিন মানে ইলেকট্রনিক বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, টিন মানে ইলেকট্রনিক ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার। এবং ওই একই সিরিয়ালে, আমি যদি বোঝাতে আপনাদের সক্ষম হই যে ওই একই সিরিয়ালে একই টাইপে আপনাকে ভ্যাটের কথাটা জানতে হবে, তাই না? ভ্যালু, ভ্যালু, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এবং এই ভ্যালু অ্যাডেড ট্যাক্সের ক্ষেত্রে একদম ওতপ্রোতভাবে 1 জুলাই 1991 কথাটা লেগে আছে। বাংলাদেশে কবে ভ্যাট বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স চালু হয়? 1 জুলাই 1991। এ কথাটা মনে রাখতেই হবে, তাই না? কারণ ভ্যাটের পূর্ণরূপের থেকে এটা কবে বাংলাদেশে চালু হয় এই জিনিসটা জানতে চাই খুব বেশি। আমি ওখানেই থামবো তা নয়, আমি বলতে চাইবো এই সকল বিষয়গুলো জেনারেট করার ক্ষেত্রে এনবিআর এর নামটা খুব আসে, তাই না? আমরা জানি ছাগল কাণ্ডে মিস্টার মতিউর রহমান সামনে যখন চলে আসলেন তখন আমরা এনবিআর এর বিভিন্ন বিষয় সম্পর্কে জানলাম। এখন আমরা অন্তত স্বাধীনভাবে পরিমিত ভাবে এটাকে জানছি। NRTIO, ন্যাশনাল, BOARD, বোর্ড অফ রেভিনিউ, REVENUE। এই যে এনবিআর, সে তার বিভিন্ন প্রয়োজনে এই বিষয়গুলোকে সামনে নিয়ে আসে, ঠিক আছে? তো এরকম যেগুলো আপকামিং অ্যাড হবে, ভালো জিনিস যেগুলো আমাদের ব্যাংকার হওয়ার ক্ষেত্রে, অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে, লেনদেন করার ক্ষেত্রে কাজে লাগবে, লোন দেওয়ার ক্ষেত্রে কাজে লাগবে, বাইরে বিজনেস করবে আমরা, ফরেন এক্সচেঞ্জের সেকশন থেকে তাদেরকে যে আইএলসি দিব, বিভিন্ন ক্ষেত্রে এই জিনিসগুলো লাগবে বলে ব্যাংক এখান থেকে প্রশ্ন আসবে, কেমন? এরপরে আমরা 9 নম্বর প্রশ্নটি পড়ে একটু চোখ রাখতে চাচ্ছি। 9 নম্বর প্রশ্নটি অভিজিৎ ভাই পড়ে শোনাবেন? বর্তমানে বাংলাদেশের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন কে? প্লিজ বলেন তো। ডক্টর সালেউদ্দিন আহমেদ। আচ্ছা, তাহলে উত্তরটা আমরা লিখছি ডক্টর সালেউদ্দিন। অর্থাৎ আপনারা বিভিন্ন জায়গায় অলরেডি কে কোন মন্ত্রণালয় আছে তালিকা পেয়ে গিয়েছেন। আমি সবটা বলবো না। আমি একজন ব্যাংকার হতে চাই, আমার ব্যাংকের ক্ষেত্রে যেগুলো একটু বেশি লাগবে আমি সেটাকেই বলবো, ঠিক আছে? এছাড়া ডক্টর সালেউদ্দিন আহমেদ তো একজন এক্স ব্যাংকার এবং ফাইন্যান্সিয়াল এক্সপার্ট, ঠিক আছে? এই সালেউদ্দিন আহমেদ ইনি গভর্নর ছিলেন, এটা কি আপনারা জানেন? জি স্যার। আচ্ছা, কততম গভর্নর ছিলেন ভাই? নবম। নবম। এবং সেটা কত সাল থেকে উনি ছিলেন, যেহেতু উনি একটা পর্যায়ে চলে 2006 এসেছে? হ্যাঁ, 2005 থেকে 2005 থেকে থেকে 2009। ভেরি নাইস। তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, ঠিক আছে? এরপরে এর সাথে রিলেট করে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্বে বর্তমানে কে? বর্তমান গভর্নর ব্র্যাকেটে আমরা নূর। কে বলেন তো? স্যার নূর নামে কে একজন? নুরুন নূর নাহার। ইসলাম, নূরজাহান। স্যার নুরুন নাহার। ও নাইস, একজন বলে দিচ্ছে, এত আপনাকে নুনু করতে হবে না, নুরুন নাহার। এবং গভর্নর হিসেবে তিনি কিন্তু প্রথম প্রমিলা, প্রথম নারী। ব্যাপারগুলো বুঝতেছেন? আপনি যে ব্যাংকার হতে চাবেন, কোন জায়গার চেঞ্জটা আপনাকে তুলে আনতে হবে? চেঞ্জ হবে অনেক। সব চেঞ্জ মনে আনতে গেলে ভাই ডেফিনেটলি কিছুই থাকবে না। আপনাকে সর্ট আউট করতে হবে যে অনেক পরিবর্তনের মধ্যে একটা ব্যাংকে প্রশ্ন করতে গেলে কোন পরিবর্তন থেকে প্রশ্ন করবে একটা ব্যাংকার নির্বাচনে। সেই জায়গাগুলো ঠিক এরকম যে একজন
সাবেক গভর্নর, যিনি নবম গভর্নর ছিলেন, যার গভর্নরের টেনিউরটা মেয়াদটা 2005 থেকে 9 পর্যন্ত ছিলেন, সে ডক্টর সালেউদ্দিন আহমেদ। হি ইজ আ অ্যাসেট, নো ডাউট। উনার সাথে রিলেট করে আসতেছে যে বর্তমান গভর্নর কে, তাই না? এই যে বর্তমান যিনি গভর্নর, তিনি নারী হিসেবে প্রথম গভর্নর, বিকজ 2রা জুলাই 2023-এ দ্বিতীয় নারী ডেপুটি গভর্নর হিসেবে উনি যখন আসেন, তখনই অলরেডি ওই সময়কার বিভিন্ন পরীক্ষায় উনাকে আনছিলেন যে বর্তমান বাংলাদেশের নারী গভর্নর কে, বা নিচের কে দ্বিতীয় নারী ডেপুটি গভর্নর। যেহেতু প্রথম নারী ডেপুটি গভর্নর হিসেবে নাজনীন নাহার এক সময় ছিলেন, ওনার পরে এই নূরুন নাহার দ্বিতীয় ডেপুটি গভর্নর, এবং ফরচুনেটলি উনি এখন প্রেজেন্ট গভর্নর অ্যাক্টিং, তাই না? তাহলে এই তথ্যগুলো আমাদেরকে পরিষ্কার করে ফেলতে হবে। কে কি বলছে? স্যার একটা তথ্য জানার ছিল। প্লিজ বলেন তো। স্যার, অন্তর্বর্তীকালীন সরকার যদি চেঞ্জ হয় তখন কি গভর্নর চেঞ্জ হবে? এটার সাথে কি রিলেটেড? আচ্ছা, এটা একটা কথা দেখেন যে জালালউদ্দিন মোহাম্মদ আকবর যখন ভারতীয় উপমহাদেশে জয় করলেন, জয় করে উনি মানসিংহকে কি বললেন যে দেখো, আমি গোটা বিশ্বের যে অংশগুলো সুন্দর করে পরিচালনা করতে চাই, আমার উদ্দেশ্যই সবকিছু পরিচালনা করা। যদিও তোমাদের দলকে পরাজিত করে আমি এই আসনে বসছি, কিন্তু তুমি চাইলে আমার সভাসদে থাকতে পারো, কারণ আমি জানি তুমি এই অংশের সবকিছু ভালো করে জানো এবং একজন দক্ষ প্রশাসক। তখন এই মানসিংহ, যিনি অন্য বাহিনীর, মারাঠা বাহিনীর ছিলেন, সেই দিনেই কিন্তু আকবরের সময়ে তার প্রধান মন্ত্রী হিসেবে ছিলেন। আমি বোঝাতে চাচ্ছি ভাই, একজন ব্যক্তি কতটুকু গ্রহণযোগ্য, কতটুকু কাজ পাগল, এটার পরে ডিপেন্ড করে অন্যান্য গভর্নমেন্টের সময় সেটা থাকা না থাকা নির্ভর করে। আমি আপনাকে সুন্দর করে বলতে চাচ্ছি আপু, গুরুত্বপূর্ণ পলিটিক্যাল পোস্ট গুলো সরকার বদল হওয়ার সাথে সাথে রদ বদল হয়। আমরা শিখে ফেলছি, ও সরকার আসছে, অমুককে চেঞ্জ করে এমুককে দিচ্ছে। ভাই, ওইগুলো তো ডিরেক্ট পলিটিক্যালি অ্যাফিলিয়েশন তার সাথে রাখতে হয়। কিন্তু এমন অনেক সচিব আছে, উপসচিব আছে, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত আছে, বিভিন্ন ইউএনও, এসিল্যান্ড, এনডিসি, ডিসি, অনেকেই আছে যে তাকে চেঞ্জ করার আগে যখন সেন্টার থেকে খোঁজ নেয় তখন বলে, স্যার অমুকের যে ওই উপসচিব, উনি তো স্যার কাজ পাগল, কোনো দল নিয়ে বোঝে না, সারাদিনই স্যার এই মন্ত্রণালয়ে কিভাবে উন্নয়ন হবে, পলিসি করা, এটা সেটা। থাক, এরকম একজন দক্ষ সচিব, উপসচিব আমার দরকার। এরকম একজন রাষ্ট্রদূত যার রাজনৈতিক কোনো অ্যাফিলিয়েশন নাই, ওই সংযুক্ত আরব আমিরাতে বসে আছে কিভাবে বাংলাদেশে আরো শ্রম বাজার বাড়ানো যায়, আরো শ্রমিক নেওয়া যায়, এইগুলো মেসেজ কিন্তু চলে যায় ভাই। আপনি যে গ্রামে বসবাস করছেন, আপনার নাম হতে পারে মিস্টার করিম, কারণ আপনি যদি এলাকায় 2-5 জনকে রাজনৈতিক কারণে পিটান, এটাও যেমন সবাই জানবে। আবার একটা রাজনৈতিক বড় পোস্টে আপনি আছেন, কিন্তু খুব সাধারণ মানুষ, এটাও কিন্তু মানুষ মুখে মুখে বলবে। দেখবেন কোন একটা টার্মোইলে, কোন একটা প্যারাডাইম আসছে, চেঞ্জ হচ্ছে, দেখবেন কি ওই লোক হেঁটে বেড়াচ্ছে, ওকে কেউ কিছু বলছে না, কেন? তো কারো মাথায় বাড়ি মারে নাই। আবার এমন লোক অল্পতে বেশি দেখাইছে। আমি আপনার উত্তরটাকে একটু বড় করে দিলেও বোঝাতে চাচ্ছি, চেঞ্জ হবে কি হবে না এটা একবারে বলা যাচ্ছে না। তার যদি কর্মদক্ষতা, নিরপেক্ষতা, কাজের প্রতি একাগ্রতা থাকে, অন্য যে সরকারি আসবে তার কাজটা ভালোভাবে করবে, সে সরকার চাইলে তাকে রাখবে। আবার মনে করতে পারেন, নো নো, আমি কারো প্রতি বিশ্বাস করব না, আমার একেবারে ভোট, মিনিস্টার, হর্স, সবকিছু আমার নিজের হওয়া লাগবে, তখন তাকে চেঞ্জ করতে পারেন। বোঝাতে পেরেছি? জি স্যার। আর অপেক্ষা করলাম না আমি বোঝাতে পারছি কিনা, কারণ আমাকে পরেরটা করতে হবে, পরেরটায় যেতে হবে। ঠিক আছে, লাস্ট কোশ্চেন, এই শেষ কোশ্চেনটা। জি স্যার, যে নাম কি আপনার? হ্যালো স্যার, সীমা। সীমা আপু, 10 নম্বর প্রশ্নটি পড়ে শোনান। বাংলাদেশ ব্যাংকের মোট শাখা কয়টি? কয়টি? 10টি। প্রশ্ন নাম্বার 10, উত্তরও 10? জি জি স্যার। স্যার ও 9টা। আচ্ছা। কেন কেন ভাই? সে ভাই আবার আমাদেরকে বোঝার অসুবিধা নেই, 9টা কেন? মনে হলো স্যার। আচ্ছা, ভেরি নাইস, তো ভালো। এরকম মনে হওয়া তো বেশ খুব কঠিন ব্যাপার। খুব ভালো হবে যদি এরকম বড় বড় জায়গা মনে করে সব আপনি নিয়ে নিতে পারেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি ভাই 10টি হবে। হ্যাঁ, ঢাকাতে মতিঝিলে, সদরঘাটে এখানে আছে 2টি, বগুড়াতে আছে 1টি, বাদ বাকি যে ডিভিশন গুলো প্রত্যেকটিতে 1টি করে আছে। এইভাবেই 10টি আছে শাখা। এর সাথে একটু অ্যাড করবেন, বাংলাদেশ ব্যাংকেরও উপশাখা থাকে ভাইয়া।
বাংলাদেশ ব্যাংকের উপশাখা থাকে, সেটি হচ্ছে 76টি। এবং বাংলাদেশ ব্যাংকের কার্যাবলী যেখানে হয় সেগুলাকে বলে কার্যালয়। এরকম কার্যালয় যেখানে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন কার্যাবলী সংগঠিত হয় সেটি হচ্ছে 126টি। তাহলে বাংলাদেশ ব্যাংকের শাখা 10টি, বাংলাদেশ ব্যাংকের উপশাখা 76টি, কার্যালয় হচ্ছে 126টি। আরেকটি প্রশ্ন, এটা এমসিকিউ এর থেকে ভাই বেশি এসে থাকে, যেখানে বাংলাদেশ ব্যাংকের কোনো শাখা নেই সেখানে বাংলাদেশ ব্যাংকের কার্যাবলী পরিচালনা করে কোন প্রতিষ্ঠান? আমরা উত্তর দেব সোনালী ব্যাংক। যেখানে বাংলাদেশ ব্যাংকের কোনো শাখা নেই সেখানে ফিডার শাখা হিসেবে, মাদার শাখা হিসেবে, সাপোর্ট দেওয়ার করার জন্য বাংলাদেশ ব্যাংকের রোল প্লেয়ার হিসেবে সোনালী ব্যাংক কার্যাবলী পালন করে। কেমন? সীমাপা, নুরুন্নাহার ম্যাডাম কি আপনার কোনো রিলেটিভ, আত্মীয় স্বজন? না স্যার, আমি জাস্ট আচ্ছা, আমি আবার জানতে ভাবলাম অনেক সময় হয় না কারণ অনেকের হচ্ছে স্যার সবকিছুই নতুন সরকার আসলে সবকিছুই চেঞ্জ করে ফেলতেছে, তো আবার চেঞ্জ হলে কি আবার সবকিছু চেঞ্জ করে ফেলবে নাকি, এই জন্য আচ্ছা, জানতে হ্যাঁ, চাই। সেটাই আর কি, যে যে কাজ করতে চায় সে চায় তার স্যার ট্রাস্টওয়ার্দি যেভাবে পার্সন। পদত্যাগ করে ফেলতেছে সবকিছু, মানে সবাই পদত্যাগ করতেছে আবার সে সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, এই হ্যাঁ। জন্য জানতে চাইলাম। এটা তো চেঞ্জিং পিরিয়ডই চলতেছে, তো এটাতে তো চেঞ্জ হবে, এটা বোঝাই যাচ্ছে। আপনি তো ব্যাকগ্রাউন্ডটা জানেন আর কি, কেমন? তো সেখানে যতটুকু রাখার রাখবে, যেটা চেঞ্জ করার সেটা করবে। কিছু কিছু পোস্ট আছে আপনি জানেন যেটা গভর্নমেন্টের সাথে অ্যালাইন হয়ে কাজ করতে হয়। আপনি বাংলাদেশ ব্যাংকের একজন গভর্নর হবেন, আপনি যদি সরকারের সাথে অ্যালাইন না হন, আপনি কাকে এক্সপোর্ট করার জন্য, এলসি তে মাল আনার জন্য ডলার বেশি দিবেন, কাকে কম দিবেন, কার মাধ্যমে দেশের কল্যাণ হবে, কার মাধ্যমে ব্যক্তিগত পকেটের কল্যাণ হবে, এই জিনিস আপনি যখন সরকারে থাকবেন আপনি তো ওই অনুযায়ী গভর্নরকে কাজটা করতে বলবেন। তো স্বাভাবিক হবে যে আপনি গভর্নরের মানে গভর্নর টু গভর্নমেন্ট এই যে একটা কানেকশন, এটা তো ডে বাই ডে স্ট্রং হবে। কেউ নৈতিকভাবে স্ট্রং থাকে, সে তার মতো কাজ করতে চায়, অ্যাজ এ রেজাল্ট সেখানে পদটা আবার হারানোর ঝুঁকি থাকে। আবার পদ রাখতে চাইলে গভর্নমেন্ট যেটা বলে গভর্নরকে ঠিক ওই অনুযায়ী করতে হয়। ঠিক এর মধ্যে আবার কিছু গভর্নর যেমন ডক্টর সালাউদ্দিন স্যার সহ এরকম অনেকেই ছিলেন যারা খুব ট্যাকটিক্যালি লিড করতে পারতেন, বুঝাতে সক্ষম হতেন যদি আমি এই পদক্ষেপটা না নিই মুদ্রাস্ফীতি বাড়বে, দেশের পণ্যের দাম বেড়ে যাবে, জনজীবন অতিষ্ঠ হয়ে যাবে, ডলারের রিজার্ভটা কিভাবে করতে হয়, বাড়াতে হয়, কিভাবে পেমেন্টটা দিলে এটা বাড়বে, ফরেন রেমিটেন্সটাকে কিভাবে উদ্বুদ্ধ করলে মানুষ প্রপার চ্যানেলে বাংলাদেশে টাকা পাঠাবে, তখন ওই ডলার গুলো সঞ্চয় হবে, বাংলাদেশ থেকে তাদেরকে টাকা দিয়ে হবে, ওই ডলার দিয়ে তখন আবার বাইল্যাটারাল ট্রানজেকশন, যেটা দুদেশের মধ্যে যে আমদানি রপ্তানি সেটা হবে, ট্রেড অফ ব্যালেন্সে তখন আমাদের খুব বেশি মানে বঞ্চিত হওয়া বা পার্থক্য থাকা এই জিনিসগুলো থাকবে না, যার কারণে চেঞ্জ হবে, এটাও যেমন সত্য, আবার কেউ কেউ থেকে যাবে এটাও সত্য। তো সব মিলে আপনাদের কথা যদি শেষ হয়ে থাকে, আমরা ই স্কোয়ারের ব্যাংক ব্যাচে যারা আছে লেকচার 6 পর্যন্ত করিয়েছি। আমি সুমনের সাথে কথা বলবো, সুমন ভাইয়ের সাথে সলভ ক্লাস বিষয়ে তিনি কি করবেন এরকম একটা পর্যায়ে যদি আসে, সেখানে আমি রিটেনের উপরে একটু বেশি সময় দিব, বিকজ আমি প্রথম ক্লাসে বলেছিলাম আলটিমেট জবটি রিটেনেই ডিপেন্ড করে। আর একটা রিটেন কি কারণে আর 10 জন থেকে আলাদা হয়, আলাদা খাতাটাই বেশি মার্ক পেয়ে ভাইবাতে যায়, সে বিষয়ে যতটুকু পারি যতটুকু জানি আমি কথা বলার চেষ্টা করব। আর আমার যে সকল রানিং স্টুডেন্টদের সাথে গেস্ট ব্যাচ বা যারা পরে অ্যাড হয়েছেন তাদের কাছে যদি মনে হয় আমি তো 1 থেকে 3 পর্যন্ত করলাম 6 এসে, তারা আবার 1 থেকে 3 যখন হবে করে এটা কমপ্লিট করবেন। তো সব মিলিয়ে আমি তো বলেছি যে যে কোনো প্রয়োজনে আমি যত বিজি থাকি পরবর্তীতে হলেও 01791225504 এটা আমার কমন নাম্বার, অলওয়েজ আমি ইউজ করি। এটাতে হোয়াটসঅ্যাপ আছে, আবার TUHINPERVEZ তুহিন পারভেজ। যদিও আমার ফেসবুকের ছবি দেখে বর্তমান ছবি মেলানোটা খুব কঠিন, তারপরও আশা করা যায় যে চিনে ফেলবেন যে এটাই আমাদের তুহিন ভাইয়া। ফেসবুকে মেসেঞ্জারে কানেকশন থাকতে পারেন বিভিন্ন বিষয় শেয়ার করার জন্য। তো আর কোনো যদি কথা না থাকে আমি এখানে আমার ক্লাসটি রাখবো, পরবর্তীতে আবার একটি ক্লাসে কথা হবে, দেখা হবে, তা না হলেও যোগাযোগ মাধ্যমে যোগাযোগ থাকবে। যৎসামান্য গুড ইন্টেনশন আমার আছে, তার সাথে যদি বাস্তবতারও কিছুটা মিল থাকে, আমি আশা করি আমার কথাগুলো আপনাকে একটু হলেও
চাকরি পেতে সাহায্য করবে। আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। স্যার আপনার ক্লাসগুলো স্যার খুব এনজয় করি স্যার, থ্যাংক অনেস্টলি ইউ, আমার স্পিকিং। ভালো লাগলো, বাট আমি খুব খুশি হতাম যদি ফেস টু ফেস ক্লাস হতো। আমি যে এত এনজয় করি সামনাসামনি সবার সাথে কথা বলা, আমার খুব ভালো লাগে। আমি একদম সামনে গিয়ে যখন বলি হাতের লেখা এটা একটু বড় করো, এটা একটু ছোট করো, এটা আরেকটু চেঞ্জ করো, বা কারোর কথায় যদি একটু ত্রুটি থাকে, আমি যে খুব ত্রুটিহীন কথা বলছি তা না, তারপরেও বলি যে ভাই যদি কথাটা একটু এভাবে বলো তাহলে একটু ভাইভাতে ভালো হয়, প্রেজেন্টেশন ভালো হয়, বা ব্যাংকার হওয়ার পরে ক্লায়েন্টকে মোটিভেট করা, কনভিন্স করতে ভালো হয়। তো যাই হোক, দূর মাধ্যমে হলেও যতটুকু বলছি ভাই, আশা করি একটু হলেও কর্ণকুহরে যাবে। আর কথা হবে, যোগাযোগ থাকবে ভাই। সিন করে রেখে দিছি মানে অবজ্ঞা করিনি, হয়তো বা আমি পারতেছি না ব্যাংকে, ব্যস্ত, এটা সেটা, ঘুরে হলেও তো একদিন দুদিন পরে হলেও কিংবা ওই সময় হলেও ব্যাক করব। তো কানেকশনটা থাকলো, যে কয়দিন বেঁচে থেকে আমরা পরস্পর কানেক্টেড থাকলাম, ভালো অংশটুকু তো থাকলাম অন্তত। কেমন, ভালো থাকবেন তাহলে, আমি রাখছি এখানে, হ্যাঁ, পরবর্তী অন্য জি একটা ক্লাস বোধহয় আছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।